তুমি কতজনকে চাকরি দিয়েছ? 8 জন, আলহামদুলিল্লাহ। তুমি? ভেরি গুড। তার মানে তোমাদের ভিতরে অনেকে এখনই কিন্তু হয় নিজেকে প্রোভাইড করতে পেরেছো অথবা অন্যদেরকে তোমরা জব দিয়ে ফেলেছো। এটাই হচ্ছে কিন্তু এই ডিপার্টমেন্টের সবচেয়ে বড় বিউটি। কারণ কেন আজকে ব্যাবসন সেরা, কেন আজকে হার্ভার্ড সেরা, কেন স্ট্যানফোর্ড সেরা? ডিউ টু কজ অফ অ্যালামনাই। তোমরা একজন আরেকজনকে যদি হেল্প করো তাহলে কিন্তু তোমরা নিজেরা অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারবা। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি মনে হয় একটু কংগ্রেচুলেট করি তোমাদেরকে। 33, রাইট? 33 তোমরা গ্র্যাজুয়েশন রিসিভ করতে যাচ্ছ, কনভোকেশনে পার্টিসিপেট করতে যাচ্ছ। আমার মনে হয় তোমরা এখানে প্রবেশ করার আগে একটা বাজে এক্সপিরিয়েন্স অর্জন করছো, তাই না? এটাই জীবনের অংশ। মনে আছে আমি একটু আগেও বলেছি যে পৃথিবীতে যখনই তুমি কাজ করতে যাবে কখনই প্ল্যান অনুযায়ী হয় না। আমি প্ল্যান করছিলাম যে 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে শেষ করে আমি চলে যাব, কিন্তু আসার আগেই জানলাম যে এখানে আরেকটা প্রোগ্রাম হচ্ছে। তো সেই কারণে আমি কি করলাম, তোমাদেরকে নিয়ে কি কি কাজগুলো করেছি তোমরা ইতিমধ্যে দেখেছো, তাই না? এবং একটা ভালো কাজ করে ফেলো, তোমাদের ইন্ডিভিজুয়াল ছবিগুলি তুলে ফেললাম, গ্রুপ ছবি তুলে ফেললাম, এবং সেখানেও তোমাদের প্রস্তুতিগুলি তোমাদেরকে হাতে কলমে শেখানো হলো। তার মানে হচ্ছে এখানেই তোমাদের প্রথম প্রশ্ন এবং উত্তর হার্ডের প্রত্যেকটা মুহূর্তে থাকবে। একজন লিখছো যে আমি খুব দ্রুত হতাশাগ্রস্ত হয়ে যাই, আমি পেশেন্স ধরে রাখতে পারি না, সুতরাং আমার কি জব করা উচিত না এন্টারপ্রেনার হওয়া উচিত? এখন প্রশ্ন হচ্ছে যে আমার মনে হয় লেসনটা কি ক্লিয়ার? প্রবলেমটা সব জায়গায় থাকে এন্টারপ্রেনার হিসেবে। আর একটা কথা তোমাদের মাথার ভিতরে লিখে রাখো, কাগজে লিখে রাখো যে যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, যাকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলি, উনি উদ্দেশ্য ছাড়া তোমাকে আমাকে কাউকে তৈরি করে না। এটা আমরা নিজের কমিটমেন্ট। নিয়মটা হচ্ছে যে প্রবলেম থাকবে, মোকাবেলা করতে হবে। মোকাবেলা করতে গিয়ে তুমি কি হচ্ছে অপরচুনিটি খুঁজে পাওয়া, তাই না? তো সেই কারণে এই মাইন্ডসেটটা নিয়ে আমি কথাগুলো শুরু করতে চাই। তুমি কতজনকে চাকরি দিয়েছ? 8 জন, আলহামদুলিল্লাহ। তুমি? ভেরি গুড। তার মানে তোমাদের ভিতরে অনেকে এখনই কিন্তু হয় নিজেকে প্রোভাইড করতে পেরেছো অথবা অন্যদেরকে তোমরা জব দিয়ে ফেলেছো। এটাই হচ্ছে কিন্তু এই ডিপার্টমেন্টের সবচেয়ে বড় বিউটি। কেমন? তো সেই কারণে আমি যেটা আবারও বলবো যে আজকের হয়তো এটাই শেষ না, তোমরা মাঝে মধ্যে বসবা, নিজেদের ভিতরে আড্ডা দিবা, কে কীভাবে কাজ করছে, এবং শিক্ষকদেরকে বলবো যে ওদের ভিতরে ইন্টারেকশনটা বাড়াবেন। কারণ কেন আজকে ব্যাবসন সেরা, কেন আজকে হার্ভার্ড সেরা, কেন স্ট্যানফোর্ড সেরা? ডিউ টু কজ অফ অ্যালামনাই। মূল হচ্ছে অ্যালামনাই। তাহলে তোমরা একজন আরেকজনকে যদি হেল্প করো তাহলে কিন্তু তোমরা নিজেরা অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারবা। যেমন আমার নাজমুল হাসান আসে নাই, তাহলে আমি যেহেতু সে আসে নাই তাহলে তার প্রশ্নটা আমি নিচ্ছি না। আমার মনে হয় এটা খুব সহজ কোশ্চেন করছে, এটা সবাই উত্তর দিতে পারবে। এরপরে সন্দীপ সাদদ্বীপ, আচ্ছা আসো, তুমি সামনে চলে আসো। ও যেই কোশ্চেনটা করেছে এটাও আমি জানি খুব কমন। হোয়াট ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল এলিমেন্ট অফ এ কোম্পানিজ কালচার দ্যাট উই মাস্ট প্রোটেক্ট অ্যাজ উই কন্টিনিউ টু গ্রো? এটা তো আমার মেসেজটা তুমি পেয়ে গেছো। ক্রিটিক্যাল হচ্ছে তুমি সবসময় প্রবলেম পাবা, প্রসপেক্ট কখনই পাবা না। তুমি যদি মনে করো যে না আমার জন্য সব ফুল সজ্জা বসে রাখবে, আমি যাব, আমাকে সবাই ফুল দিয়ে বরণ করে নিবে, সেটা করবে না। তোমাকে মনে রাখতেই হবে যে তোমাকে ভালো বলছে সে পিছনে তোমাকে গালিও দিচ্ছে, তাই না? এমন অনেক কাহিনী আছে, আমাকে হয়তো সামনে গিয়ে পিছনে কিন্তু গালি দিচ্ছে, আমি নিজেও শুনেছি, বাট আমি মাইন্ড করি নাই। কেন মাইন্ড করি নাই? কারণ আমাকে এই ক্রিটিক্যাল সিচুয়েশনটা ফেস করতে হবে। ইফ আই ক্যানট ফেস ইট, আই ক্যানট বিকাম এ রাইট এন্টারপ্রেনার, তাই না? অনেক খারাপ কথা আমাকে এখনও শুনতে হয়, কিন্তু আমি কি দমে যাব? দমে যাব না। তো সেই জন্য এটা তোমার ক্রিটিক্যাল সিচুয়েশনটা তুমি সবসময় মনে রাখবে। সবার বেলায় একই কথা, সবসময় মনে রাখবা তুমি যদি কাজ না করো তাহলে তোমার কোনো সমালোচনা হবে না। হবে? কোনো সমালোচনা হবে না। কারণ বোবার কোনো শত্রু আছে? কোনো শত্রু নাই। তাহলে তুমি যত বেশি কাজ করবা তত বেশি তোমার এনিমি তৈরি হবে, জেলাসি তৈরি হবে, বাট তোমাকে এগিয়ে যেতে হবে। কারণ তোমার ভালো কাজটা কিন্তু মানুষ রিকল করবে তখনই যখন তুমি দুনিয়া ছেড়ে চলে যাবা, তাই না? মানুষ কিন্তু খেয়াল করে দেখবা যে মানুষ কিন্তু মানুষকে রিয়েল অর্থে স্মরণ করে যখন সে দুনিয়া থেকে চলে যায়, এবং এটাই কিন্তু একজন সার্থকতা। তোমার ভবিষ্যৎ প্রজন্ম তোমাকে নিয়ে প্রাউড করবে, তখন কিন্তু মানুষ আর খারাপ কথাগুলো বলে না। আর আরেকটা কথা মাথায় রাখতে হবে, ক্রিটিক্যাল সিচুয়েশনে মানুষের কিন্তু প্রবলেম আছে বলেই তো দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। কি আদম হাওয়াকে প্রথম বেহেশতে রেখে দিয়েছিল না? রেখে দিয়ে কী বলছিল যে আদম তুমি ওটা খাবা না, ওটা ওই গন্ধম ফলের কাছে যাবা না, এটা তো আল্লাহ বলে দিয়েছিল। তারা কি শুনছে? শুনে নাই। কেন? সেই যে আরেকটা ইবলিশ এসে তাদেরকে উল্টা কনস্পাইরেসি করছে যে আল্লাহ কিন্তু ভালো জিনিসটাই তোমাদেরকে বঞ্চিত করছে। আর সেই জন্যই কিন্তু আমরা পৃথিবীতে আসছি, দেখো, নয়তো আমরাও কিন্তু হয়তো পৃথিবীতে আসতাম না। তো দ্যাটস ওয়াই আই হোপ দ্যাট মেসেজ ইজ ক্লিয়ার। প্রবলেম তোমাদের থাকবে, ক্রিটিক্যাল এলিমেন্ট। অ্যাজ টিমস এক্সপান্ড র্যাপিডলি, হাউ ক্যান ফাউন্ডার্স প্রিভেন্ট কালচারাল ডাইলুশন ডিউরিং দ্য গ্রোথ?
এখন টিমটা যখন তুমি র্যাপিডলি গ্রো করবা, একই কাহিনী। তোমাকে এই যে বললাম যে দেখো আমি বাইরে দাঁড়াচ্ছি, তারপর বলো স্যার একটু পরে ঢুকেন, কেন? বলে ক্লিন করতেছে, কিন্তু আমি ঢুকে গেলাম কেন? কারণ আমি ঢুকে গেলাম, তোমরা যদি না ঢুকতা তাহলে কি হয়তো? আমি ঢুকলাম, তোমরা নাই, দ্যাটস কল টিম। তো টিমের লিডার হিসেবে তোমাকে কি করতে হবে? প্রথম তুমি শুরুটা করতে হবে, কেমন? তুমি প্রথম শুরুটা করতে হবে। তো এই জন্য এটাও সবসময় মাথায় রাখতে হবে যে অ্যাজ এ অন্টারপ্রেনার তোমরা কিন্তু শুরুটা করতে হবে। কখনই তোমরা কিন্তু মনে করো যে না আমি তো বস, ওরা কেন করে না। না, এটা আমি অনেক উদাহরণ দিতে পারবো, সময় নাই। একটা উদাহরণ মাঝে মধ্যে আমি দিই, একটা দুইটা উদাহরণ। সেটা হলো 94 অসম্ভবত, তখন বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগ কথায় কথায় হরতাল করে তখন, এবং আমার অফিস ছিল গ্রিন রোডে, যে অফিসটা একটা ট্রাক ঢুকলে আর কিন্তু সেখানে অন্য কোনো যানবাহন ঢুকতে পারে না। সো আমার 2 ট্রাক যখন প্রোডাক্ট আসলো, আমি কিন্তু ওই সময় হরতালের কারণে কোনো লেবার পাচ্ছি না, কিন্তু আমার এয়ারপোর্ট থেকে ট্রাকগুলো ডেলিভারি হয়ে আমার কাম অলরেডি আমার প্রতিষ্ঠানের সামনে। আশেপাশের লোকজন সব বকাবকি করতেছে, আমরা চলাচল করতে পারছি না, আপনার যদি এতই বড় কোম্পানি হয় কেন এখানে থাকতেছেন, অন্য জায়গায় অফিস নিয়ে নেন। তখন আমি কী করলাম, আমার লোকজন কেউ নামে না, আমার কিন্তু তখন প্রায় 36 জন স্টাফ। তখন ভাবলাম যে আমি তখন তো একটু, যেহেতু নতুন ব্যবসা, একটু টাই টুই পরি, একটু স্বাভাবিকভাবে স্যুটেড বুটেড থাকি, এই স্যুটেড বুটেড টাই দিয়ে ট্রাকের উপরে উঠলাম, উঠে কাজটা শুরু করলাম। শুরু করার পরে 2-3 জন অ্যাসিস্ট্যান্টকে বললাম আমাকে একটু হেল্প করো। তো উপর থেকে আমাদের যে জেএম আছেন উনি বললো যে কি লেবার পাওয়া গেছে, আমাকে বলো যে লেবার পাচ্ছে একটু দেখা যাওয়ার জন্য, যে চেয়ারম্যান স্যার রিকোয়েস্ট করছে লেবারকে দেখা যাওয়ার জন্য। এসে দেখে যে আমিই লেবার। দেন কি হলো, মুহূর্তের ভিতরে সবাই ধামাধাম কিন্তু ট্রাক খালি হয়ে গেল। তো এটাই হচ্ছে টিম। ক্লিয়ার? থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে তালহা ইবনে মাসুম। আচ্ছা, তালহা ইবনে মাসুমের কোশ্চেনটা ছিল, ইন ইউর এক্সপিরিয়েন্স হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল ফর এ ইয়ং এন্টারপ্রেনার ইন বাংলাদেশ, ক্যাপিটাল, নেটওয়ার্ক অর মাইন্ডসেট? মাইন্ডসেট ফার্স্ট হচ্ছে মাইন্ডসেট। তোমার মাইন্ডসেটটা যদি ঠিক থাকে তাহলে তুমি নেটওয়ার্ক পাবা, ক্যাপিটাল পাবা, কিন্তু মাইন্ডসেট ঠিক না থাকলে তুমি কোনোটাই পাবা না। হুইচ ইজ কল ইন্টেনশন, যেটা আবার আল্লাহ আবার কি বলে হাদিসের ভাষায় বলে, ইন্নামাল আমালু বিন্নিয়ত। কি বলে? তোমার নিয়তটাই হচ্ছে সবচেয়ে বড়। তোমার নিয়ত যদি ভালো থাকে, এটা কিন্তু আর কেউ দেখতে না পারলে তোমাকে যিনি সৃষ্টি করছে উনি কিন্তু দেখতে পারে, তাই না? উনি দেখতে পারে। এখন জানো অনেক ডিভাইস তৈরি হয়ে যাচ্ছে, যে ডিভাইস দিয়ে তোমার মাইন্ডসেট কিন্তু এখন রিড করা যায়, তুমি ভিতরে কি বলছো। তো সেই জন্য হচ্ছে যে মূল জিনিসটা হচ্ছে তোমার মাইন্ডসেট, মূল জিনিসটা হচ্ছে তোমার নিয়ত। তোমার নিয়তটা, তোমার ইন্টেনশন যদি ভালো থাকে, বাদ বাকিটা খুব অটোমেটিকলি হয়ে যায়। কিভাবে হবে এটা কিন্তু দায়িত্ব আমাদেরও না। কি আল্লাহ বলছে না যে তোমার রিজিকের দায়িত্ব আমার, মানে আমার মতো আল্লাহ? তা আল্লাহ কি সাধে বলছে? তার মানে তুমি যদি কোথাও নাও খাও, তোমার খাওয়া হবে। যেমন ওই যে 2 জন ভদ্রলোক এখানে বসে রাখছে, ওনারা আসছে আমার সাথে দেখা করার জন্য, কিন্তু আমি 2 জনকে বলছি যে ফ্রি থাকলে এখানে বসেন। তার মানে ওনাদের রিজিক কিন্তু ওনারা জানতেও না, হয়তো বাসায় বলে আসছে আমরা আসছি এসে খাবো, হয়তো রিজিকটা এখানেই আছে। তার মানে হচ্ছে যে দিস ইজ কল যে ইউ ডোন্ট নো, তাই না? তো এই জন্য সবসময় মাইন্ডসেটটাকে ঠিক রাখবা। মাইন্ডসেটটা ঠিক রাখলে তুমি নেটওয়ার্ক করতে পারো। পিপল যখন দেখবে তুমি পজিটিভ মাইন্ডেড, তোমার সাথে নেটওয়ার্ক করবেই, ভালো লোকগুলো আসবেই। ওই জন্য অলওয়েজ মাইন্ডসেটটা ইম্পর্টেন্ট, ক্যাপিটালটা ইম্পর্টেন্ট না। কেন ক্যাপিটালটা ইম্পর্টেন্ট না? তুমি খেয়াল করে দেখো, তোমার যদি মাইন্ডসেটটা, তোমার অ্যাটিচিউড যদি ভালো থাকে, তোমার ফ্রেন্ডরাই কিন্তু তোমাকে টাকা পয়সা দিবে। তুমি একসময় বিপদে পড়লে তোমার ফোন করবে, ফোন করে কিন্তু তোমাকে বলবে যে তোমার ইমো ডাকনাম, রাইট? যে ইমো তুমি কি বিপদে পড়ছো নাকি, আচ্ছা আমরা কি করতে পারি। তার মানে তোমার মাইন্ডসেটটা, তোমার পজিটিভনেসটা কিন্তু প্রুফ করতে হবে। আর তুমি যদি নেগেটিভ পিপল হও, তখন কিন্তু বলবে দেখছে ইমো কিন্তু এইবার বাটে পড়ছে, মানে উল্টা আর কিন্তু ওরা শেয়ার করবে। তো আই হোপ দ্যাট ইউ শুড বি পজিটিভ। আর লাস্ট দ্বিতীয় কোশ্চেন করছো, হুইচ অফ দিস বিকামস মোস্ট ক্রিটিক্যাল হোয়েন এ স্টার্ট আপ মুভস ফ্রম সার্ভাইভাল টু স্কেল আপ স্টেজ অ্যান্ড হোয়াই? এখানেও তোমার কিন্তু মেইন হলো পজিটিভিটি। ক্রিটিক্যাল তো আমি একটু আগে বললাম, ক্রিটিক্যাল সবসময় তোমরা পাওয়া। কারণ মানুষ কেন জব করতে যায়? হোয়াই? যে মাসটা শেষ হয়ে গেলে কোনো রকম ডাইন বাম করে চলতে পারলে মাস শেষে গেলে বেতনটা কিন্তু পাবো। তার মানে কমফোর্ট জোনে থাকতে চায় যারা, তারা কিন্তু স্বাভাবিকভাবেই এন্টারপ্রেনার হইতে চায় না, রিস্কটা নিতে চায় না। তো তোমার কিন্তু, তুমি যদি এন্টারপ্রেনার ডিপার্টমেন্টে পড়ছো, তোমাকে মনেই রাখতে হবে ক্রিটিক্যাল সিচুয়েশন তোমাকে ফেস করতেই হবে। এটা অনেক ক্রিটিক্যাল। এখন মনে করো আমি নিজেও জানি না, এখন হয়তো দেখা গেলো আমি বাইরে হয়ে গেলাম, বললো স্যার আল্লাহ না করুক একটা সাইনবোর্ড পরে একজন হয়তো অ্যাক্সিডেন্ট করছে, এখন 10 টাকার কেসটা খাবে কে? আমি খাবো না? কিন্তু আচ্ছা আমার কি কোনো দোষ আছে এখানে? আমার কিন্তু কোনো দোষ নাই। তো সেই জন্য সবসময় মাথায় রাখতে হবে যে এন্টারপ্রেনার হইতে গেলে তোমাকে এই রিস্কগুলো ক্যারি করতে, চাকরি করলে তোমার কিন্তু এটা ক্যারি করতে হবে না। কিন্তু বাট তুমি যদি পজিটিভ থাকো, তোমাকে কিন্তু কোনো না কোনোভাবে আল্লাহ পাক রক্ষা করবে। তো এই জন্যই বলছি যে ক্রিটিক্যাল সিচুয়েশনটা আসবেই, এটা সবার বেলায়, কিন্তু এটা মাথায় নিয়েই কাজটা করবা। কিন্তু কখনই যদি মনে করো যে আমার ক্রিটিক্যাল কেন আমি নিব, আমি এত প্যারা কেন নিব, তাহলে তোমরা কিন্তু এন্টারপ্রেনার হইতে পারবে না, তাহলে তোমাদের কিন্তু জব খুঁজতে হবে। ক্লিয়ার? এনি কনফিউশন তোমরা কিন্তু হাত তুলবা।
জি যাও, থ্যাংক ইউ। আসিফ মল্লিক, তো আসিফ বলছে যে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভাইস ইউ উড গিভ আর্লি ফাউন্ডার্স টু বিল্ড এ বিজনেস দ্যাট ক্যান বি সাস্টেন ইন দ্য লং রান? হোয়াট মিস্টেক্স ইউজুয়ালি প্রিভেন্ট আর্লি স্টেজ স্টার্টআপস ফ্রম গ্রোয়িং ইন্টু লং টার্ম সাস্টেনেবল বিজনেস? আচ্ছা, প্রথম হচ্ছে তোমার সাস্টেনেবল বিজনেসের জন্য তুমি কোন বিজনেসটা শুরু করতে চাও বলো। রাইট নাও আমরা করছি হচ্ছে আমরা আমাদের এসএমই এর জন্য সফটওয়্যার তৈরি করছি, ইআরপি সফটওয়্যার এবং ওয়েবসাইট। আর আমরা এখন আইওটি ডিভাইস ডেভেলপ করার ট্রাই করতেছি। আচ্ছা। তো সাস্টেনেবিলিটির জন্য আমরা এখন দেখতেছি এসএমই তে আমরা সফটওয়্যার এবং ওয়েবসাইটে দিলে ইনস্ট্যান্ট আমরা টাকাটা পাচ্ছি, তো যার কারণে আমরা বিজনেস সাস্টেন করতে পারছি। আচ্ছা, এই ক্ষেত্রে তোমার কনফিডেন্স লেভেলটা ওখান থেকে আসবে তুমি পয়সা পাচ্ছ কিনা। ফার্স্ট তোমাকে দেখতে হবে যে তুমি হোয়াট এভার প্রোডাক্ট ইউ আর প্রডিউসিং অর ক্রিয়েটিং অর সলিউশন তুমি বিক্রি করে পয়সা আনতে পারছো কিনা। যদি পয়সা আনতে পারো তার মানে ইটস এ স্কেলেবল। আর যদি পয়সা না দিয়ে বলে যে এটা কী তৈরি করছো, তোমার যদি হবে না, নিয়ে যান, তাহলে বুঝতে হবে তোমার এটা সাস্টেনেবল না, স্কেলেবলও না। তো স্কেলেবল হওয়ার পরে যখন তুমি দেখবা যে না আমি কম্পিট করতে হবে, তখন তোমাকে ভ্যালু এডিশন করতে হবে। কাস্টমার কী চায়, কাস্টমারে কিন্তু অনেক সময় চেঞ্জ হবে। একটা সময় যখন প্রথম দিকে ছিল তখন কিন্তু কাস্টমার এক রকমের রিয়েক্ট করছে, এখন কিন্তু আরেক রকমের রিয়েক্ট করছে, কারণ এখন পেমেন্ট ঘটে অনেক কিছু আসছে। তো সুতরাং তোমার প্রথম যেটা করতে হবে যে আসিফ, তোমাকে প্রথমেই যেটা করতে হবে, তোমার যেই বিজনেসটা তুমি করো তোমাকে একটু সাস্টেনেবল করতে হবে এবং কাস্টমারের সাথে কমিউনিকেশনটা তোমার বাড়াইতে হবে। কাস্টমার তোমাকে প্যারা দিবে, বাট প্যারা দিতে দিতে যদি কাস্টমার কনফিডেন্স পেয়ে যায়, তার মুখ দিয়ে যদি বের করতে পারো যে আসিফের প্রোডাক্টটা বেস্ট, তার মানে তোমার বিজনেসটা সাস্টেনেবল। সে তখন যখন তোমার প্রোডাক্টটা নিয়ে আরেক দশজনকে বলবে যে আমি কিন্তু আসিফ করে একটা ছেলে, ও ডেফিনেট ইউনিভার্সিটি থেকে অন্টারপ্রেনারশিপ পড়ছে, ওর প্রোডাক্টটা কিন্তু আমি ব্যবহার করছি, ইটস এ বেস্ট প্রোডাক্ট, ফ্রেন্ড আপনারা কিনতে পারেন। অথবা তুমি যখন ক্যামেরা নিয়ে ধরবা সাথে সাথেই বলবো আই এম মিস্টার এক্স ওয়াই জেড, আই এম রিয়েলি হ্যাপি। আর যখন সে শাই ফিল করবে তাহলে বুঝতে হবে যে তোমার ইউ আর নট ইন দ্য কনফিডেন্স মুড। ক্লিয়ার ব্যাপারটা? একইভাবে তোমার সেকেন্ড পোর্শনটা কাছাকাছি, যে মিস্টেকটা তোমার হবেই। এটা সবারই একটা কথা বলছি যে আর্লি স্টেজ স্টার্টআপে, গ্রোয়িং স্টেজে তোমাদের মিস্টেক হবেই, এটা তোমরা কিন্তু মাথায় নিয়ে না। কিন্তু মিস্টেকটার সঙ্গে পজিটিভ থাকতে হবে। মিস্টেকটাকে ওভারকাম কীভাবে করা যায়। আর মিস্টেক কিন্তু আমি করি নাই, আমার প্রথম লাইফে আমি মিস্টেক করি নাই, লট অফ মিস্টেক আমি করছি, এখনও করি, এখনও কিন্তু করি। এই তোমরা নিজেই দেখলা দানিউব ছিল, এটা আমাকে একজন বুদ্ধি দিল যে দুবাইয়ের একজন মানে বিলিয়নার, হ্যাঁ, এবং সেও আমাকে একদিন বাসায় ডেকে নিয়ে গেলো, তার সাথে আমার ফ্রেন্ডশিপ হলো, আমাকে অনেকে বুঝাইলো, আমিও কিন্তু 8-10 জনের মধ্যে ফিজিবিলিটি স্টাডি না করে নিয়ে আসলাম। উনি তখন বললো আমি আপনার জন্য এই করব সেই করব, আলটিমেটলি উনি প্রোডাক্ট নিয়ে আসার পরে আর করে নেই। এটা একটা কারণও আছে, ভদ্রলোক এর ভিতরে মাইন্ড চেঞ্জ করে উনি ডেভেলপার রিয়েল এস্টেটে চলে গেল। এবং এখন কিন্তু উনি রিয়েল এস্টেটে উনি কিন্তু ভালোই করছে, এখন উনি কিন্তু নাম্বার 1 রিয়েল ডেভেলপার ইন দ্য হোল ইউএইতে। এবং ইউএর সর্বোচ্চ টাওয়ারটা 110 টাওয়ার, মানে 110 তলা বিল্ডিংটাও কিন্তু উনি তৈরি করছে, দানিউব টাওয়ার। তোমরা হয়তো দানিউব দেখলেই বুঝছো, ইন্টারনেটে সার্চ করলে দেখবা উনি বিলিয়নার, ইউটিউবে ওনার বাড়ির ভিডিও আছে, মানে একটা মানে টপ লেভেলের সেলিব্রিটি। তো এখন ওই জায়গাটাতে তোমার খেয়াল করতে হবে যে প্রবলেমটা তুমি যেটা লিখছো না, যে প্রবলেম মিস্টেক তুমি পাবাই। এখন আমি মিস্টেকটা করে দিয়ে আরও এটাকে নিয়ে যাই, তাহলে আমি আরও বিপদে পড়বো। সো আমি এটাকে বন্ধ করে দিলাম যে না, মিস্টেক যাওয়া আবার হয়ে গেছে, আর মুভ করা যাবে না। সো মিস্টেকটা হবেই, এটা এন্টারপ্রেনার হিসেবে মাথায় রাখবা। ভুল তোমাদের হবেই, কারণ 10টার ভিতরে তোমাদের 6টা ভুল হবে, 4টা তোমাদের কারেক্ট হবে। তো 4টা কারেক্ট হয় তাহলে বুঝতে হবে ইউ আর রং। 10টা ভুল হলে বুঝতে হবে সামথিং রং। নাবিলা চৌধুরী, আচ্ছা নাবিলার কোশ্চেন হচ্ছে ভেরি গুড কোশ্চেন। তোমার কোশ্চেনটা আমি আগেও দেখছি, ওর কোশ্চেনটা আমার খুব পছন্দ হলো। ও যেটা বলছে যে আমি এখন ম্যারিড, এবং এই অবস্থায় সে কীভাবে রিয়েলিস্টিক তার এই প্রবলেমগুলো সে ফেস করতে পারে, তার বিজনেস সাস্টেনেবল করতে পারে, কিভাবে তার মাইন্ডসেটটা ঠিক করতে পারে, সাপোর্ট সিস্টেম করতে পারে, ফ্যামিলিকে ব্যালেন্স করতে পারে, তার যে মাদারহুড অ্যাটিটিউড আবার অন্টারপ্রেনারশিপ অ্যাটিটিউড আছে, এটা কীভাবে সে মেন্টাল ব্যালেন্স করে লং রানে গ্রোথ করতে পারে। আচ্ছা, এটা আমি তোমাকে একটা উদাহরণ দেই, আশা করি যে এই উদাহরণটা সবার জন্যই প্রযোজ্য। আমার কাছে আমি একটা টেলিভিশন ইন্টারভিউ দিতে গেলাম আজ থেকে 7 বছর বা 8 বছর আগে। এটিএন নিউজ একটা লাইভ ইন্টারভিউ ছিল, সেটা ছিল অটিস্টিক ডে। অটিস্টিক ডে উপলক্ষে আমাকে তখন লাইভ ইন্টারভিউতে বলা হলো যে আপনারা এই মুহূর্তে আমরা একটা ডকুমেন্টারি দেখাচ্ছি, সেই ডকুমেন্টারিটা দেখলে আপনি বুঝতে পারবেন। তো ডকুমেন্টারিটা আমি দেখলাম। ডকুমেন্টারি একজন মা, সে তার সন্তান, 3টা সন্তানই তার হ্যান্ডিক্যাপ, 3টা সন্তানই তার হ্যান্ডিক্যাপ, এবং এই মা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সে কিন্তু মাস্টার্স কমপ্লিট করেছে এবং ভালো শিক্ষিত। এবং সে বলছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করেছি, বাট যে কোনো কারণেই হোক আমার 3টা ছেলে হ্যান্ডিক্যাপ, আমি সারাদিন তাদেরকে নিয়ে ব্যস্ত থাকি। আমি মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি, সবাই আমাকে আশ্বস্ত করেছে, বাট কেউ আমাকে হেল্প করে নাই।
ব্লা 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 অনেক কথা বলছেন। আমি শুধু লাইভে একটাই কথা বলেছিলাম যে আমি আপনার সাথে কথা বলতে চাই, কিন্তু আজকে সবার সামনে হ্যাপি করার জন্য লেটস টক উইথ মি, লেটস সি আমি আপনাকে এভাবে হেল্প করতে পারি। আমি ভদ্রমহিলাকে যে বুদ্ধি দিয়েছিলাম সেই বুদ্ধিটা তোমাকে দিচ্ছি, বাট ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ওটা হ্যান্ডিক্যাপ, তোমারটা অন্য। ওনাকে বলেছিলাম যে আপনার এই 3টা বাচ্চা নিয়ে সারাদিন পরিশ্রম করতে, বলে হ্যাঁ আমার লাইফটা হেল হয়ে যায়, আমি সারাদিন এই বাচ্চা কাঁদে ওটা কাঁদে, ও হয়তো এইটা করে, ইউ নো দ্যাট হ্যান্ডিক্যাপ ছেলে মেয়ে বাচ্চারা কী করে, এবং আমার হাজব্যান্ডও কাজ করতে পারে না, আমরা দুইজন সারাদিন এর পিছনে ব্যয় করি, কেউ আমাদের হেল্প করে না। তো পরে আমি তাকে বলেছিলাম যে এটাই কিন্তু ইটস এ গ্রেট অপরচুনিটি ফর ইউ টু বিকাম দ্য ফেমাস পিপল ইন দ্য হোল সোসাইটি। সে বলে আপনি কি আমার সাথে জোক করতেছেন? আই এম নট জোকিং। একটাবার চিন্তা করে দেখেন, আপনার 3টা বাচ্চা হ্যান্ডিক্যাপ, আপনি 3টা বাচ্চাকে মডেল তৈরি করতে পারলে এই সেম মডেলটা ইউ ক্যান রেপ্লিকেট। আপনি কিন্তু সমাজে একটা হ্যান্ডিক্যাপ বাচ্চাদের জন্য, অটিস্টিক বাচ্চাদের জন্য একটা স্কুল করতে পারেন। তাহলে আমি কোথা থেকে করব? দ্যাট আই ক্যান হেল্প। আপনি যদি সেটা করেন আমি আপনাকে হেল্প করতে পারবো, কিন্তু ইউ নিড টু বি ডিটারমাইন ইউর সেলফ যে আমি এখানে দাঁড়াবো এবং আমার কারণ আপনার 3টা বাচ্চাকে করার জন্য যেই কষ্টটা আপনাকে প্রতিদিন করতে হয়, সেম কোশ্চেনটা, সেম প্রবলেমটা কিন্তু আপনাকে অন্যদের জন্য আপনি করতে পারেন। লিটল এঞ্জেল মনে হয় যে, যাই হোক, ওর দিদার নামটা জানিয়ে দিবে। ওই স্কুলটাকে আমি কিন্তু প্রায় 3 বছর, সম্ভবত এখনও আমি করি, প্রথম 1-2 বছর আমি ফুললি তাদেরকে ভাড়া দিছি, তাদের অফিসের স্টাফদের স্যালারিগুলো আমি ক্যারি করছি, বাট তাকে আমি একটাই কন্ডিশন দিছি, তো তোমাকে আস্তে 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 দাঁড়াইতে হবে, একটা সময় তোমার যাতে রেপুটেশন বাড়ে। এখন কিন্তু আমার জানার মধ্যে সোফার সে আমার কাছে হেল্প নেয় না, এখন সে দাঁড়িয়ে গেছে এবং তার স্কুল কিন্তু সাফিসিয়েন্ট, আমার জানার মধ্যে সে অন্য সমাজের অনেকের হেল্প করে। আচ্ছা, এর মেসেজটা তো ক্লিয়ার। তার মানে তুমি তোমার ফ্যামিলির প্রবলেমটা তুমি জানো, আমি কিন্তু সলিউশন দিতে পারবো না। তোমার ওই প্রবলেমটা নিয়ে তুমি কিন্তু কথা বলবা, ইন্টারেক্ট করবা। তুমি মনে করো তোমার হাজব্যান্ডের সাথে বলবো হাউ ক্যান আই শো মাই এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট, কীভাবে আমি করতে। যদি প্রবলেম না থাকে তাহলে তো তুমি তোমার ভিশনটাকে তুমি ইমপ্লিমেন্ট করতে পারো, তাই না? আর যদি প্রবলেম থাকে ওটাকে তুমি নেগেটিভলি নিবা না, ওটাকে তুমি পজিটিভলি নিবা, কারণ এটাকে তোমার মাথায় রাখতেই হবে। আর যদি প্রবলেম নাও থাকে তাহলে ওই যে বোবার শত্রু নাই, এটার মতো হয়ে যাবে যে হয় আমাকে কোনো প্রবলেম দিচ্ছে না, তাহলে তুমি বলতে হবে যে আমার এন্টারপ্রেনিউর মাইন্ডসেটটা আমি কোথায় প্রকাশ করতে পারি। এখন সিম্পল, তুমি হয়তো একটা কেক বানাচ্ছ, এখন তোমার কেকটা যদি সবাই খেয়ে বলে যে সুস্বাদু, তুমি বলো আমাকে ফান করেন না, রিয়েলি বলেন। এখন রিয়েলি তুমি আরেকজনকে সার্ভ করলা, আরেকজনকে সার্ভ করলা, করার পরে যদি দেখা যায় যে না সত্যিকার অর্থেই তোমার কেকটা অনেক ভালো, তাহলে তুমি কিন্তু এটা ওই, আমি বলি নাই তুমি কেকের বিজনেস করবা, আমার বক্তব্য হলো তোমার মাইন্ডসেটটা কোথায়, তুমি যে পড়াশোনা করলা সেটা কিন্তু তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে ব্যালেন্স করে তোমাকে আগাইতে হবে। কারণ ওই ব্যালেন্সটা না করলে প্রবলেমটা হবে কি, তুমি ফ্যামিলিও সময় দিতে পারবে না, ব্যবসায় সময় দিতে পারবে না। কারণ জীবনের সর্বোচ্চ পাওয়াটা কি বলো? টাকা পয়সা আর্ন করে মানুষ কি চায়? ফ্যামিলিকে ভালো রাখা। তো তোমাকে এটা মাথায় রাখতেই হবে। তুমি এই কথাটাই বোঝাবা যে আমি কেন ব্যবসায়ী হব, ফ্যামিলিকে সার্ভ করার জন্য। তো তুমি ফ্যামিলিকে টাকা পয়সা অনেক উপার্জন করলে, করার পরে তোমার হাজব্যান্ড হ্যাপি না, তোমার আত্মীয়রা হ্যাপি না, শ্বশুর শাশুড়ি হ্যাপি না, তোমার বাবা মা হ্যাপি না, তাহলে এই অর্থ তোমার কোনো কাজে লাগবে? অর্থ কাজে লাগবে না। তাহলে ওই জায়গাটাতে তোমরা ব্যালেন্স করতে হবে। ক্লিয়ার মেসেজটা? প্রবলেমটা যদি তুমি আইডেন্টিফাই করতে পারো কোনো দিন, ওই দিন হয়তো আবার আলোচনা করো যে এই প্রবলেমটা আমি ফেস করছি। আচ্ছা, এরপরে হচ্ছে সাজ্জাদ বলছে, আমরা জানি যে সমাজের রাজনৈতিক অবস্থা ব্যবসার উপরে প্রভাব ফেলে, অনিশ্চিত রাজনৈতিক পরিবেশে কিভাবে একটি ব্যবসা টেকসই গ্রোথ নিশ্চিত করতে পারে। আচ্ছা, এইটা আমাদের দেশের রাজনৈতিক প্রবলেমটা থাকবেই, এটা পৃথিবীর সব দেশে আছে, এটা নাই এমন কেউ নাই পৃথিবীতে। জানো যে একজন প্রশ্ন করছে, ও যদি আসে নাই, যে ইউইতে আমি ব্যবসা কিভাবে করতে চাই। পৃথিবীতে যত প্রবলেম হয় সবচেয়ে বেশি বেনিফিট হয় কোন রাষ্ট্রের জানো? ইউই। সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি ইউই। কেন? বিকজ ওরা এমন একটা ইকোসিস্টেম ডেভেলপ করে রাখছে। হ্যাঁ, সরি, শুধু ফ্রি ট্রেড না, ওরা হচ্ছে মনে করো রাশিয়া যখন প্রথম ভেঙে যায়, ওরা বলছে যে যারা বড় বিলিয়নার আছে ওদেরকে বলছে তোমরা তোমাদের মানি এখানে নিয়ে আসো, আমরা তোমাদের সিকিউরিটি দিব। অর্থাৎ ওরা একটা গুড গভর্নেন্স এনশিওর করছে যে তোমার কিন্তু রাস্তায় একটা মোবাইল নিয়ে যাবে না, তুমি ব্যাগ ভুলে ফেলে রাখলে যদি তোমার ভিতরে থাকে তুমি এটা পেয়ে যাবা। কেন পাবা? কারণ তুমি যদি পুলিশে ট্রেস করো যে আমি এই জায়গায় ফেলে রাখছি, ওরা সিসিটিভি দিয়ে ট্র্যাক করে ঠিকই বের করবে এটা কে বের করে নিছে। তার মানে ওরা একটা গুড গভর্নেন্স সিস্টেম ডেভেলপ করছে। কিভাবে? যে সারা পৃথিবীতে যত রাজনৈতিক প্রবলেম হবে টাকা পয়সা সব আমাদের কাছে নিয়ে আসবে, এবং তাই হচ্ছে। এখন ওরা কিন্তু হার্ড রুলে যাচ্ছে। যেমন আগে কি হচ্ছে, এসেই গাড়ি কিনতে পারতো, এইবার গিয়ে দেখলাম যে গাড়ির এক লেন থেকে আরেক লেনে যদি ট্রান্সফার করো
তাহলে কিন্তু জরিমানা হবে, যেটা আমেরিকান সিস্টেম। কেন? কারণ ওরা দেখছে এত বেশি আমার রেভিনিউ আসছে, সুতরাং ওই গাড়ির লেনের উপরে ভিত্তি করে তারা টাকা কামাচ্ছে, বিলিয়ন বিলিয়ন ডলার তারা আর্ন করতেছে, এবং বড় যে পাগল হয়ে যাচ্ছে মানুষ জরিমানা দিতে দিতে। কারণ খেয়াল করেন, একটু একটু খালি পেলিতে সে ওভার ক্রস করছে, আর ও পয়সা পাচ্ছে, কারণ ওর তো সমস্ত সিস্টেম বসানো আছে। ও বাসায় পাঠিয়ে দিয়েছে, তুমি এই জায়গায় গাড়ি ক্রস করছো, 500 রিয়াল তোমার জরিমানা। সো ওই জায়গাতে তোমাকে চিন্তা করতে হবে, তুমি তো এই প্রজন্মের ব্যবসায়ী, তাই না? তোমাকে প্রবলেম চিন্তা করতে হবে যে রাজনৈতিক সমস্যার সময় কোন বিজনেসগুলো আমার জন্য অপরচুনিটি আছে, এটা তোমাকে লিস্টিং করতে হবে। লিস্ট করার পরে এখন তো তোমাদের হাতে এআই আছে, তুমি এআইকে অ্যানালাইজ করো, এআইকে বলো যে ব্রেইনস্টর্ম করো, অ্যানালাইজ করো বাংলাদেশের প্রেজেন্ট সিনারিও, যে পলিটিক্যাল যে প্রবলেম হচ্ছে লাস্ট 50 ইয়ার পলিটিক্যাল প্রবলেম অ্যানালাইসিস করে আমার এই জায়গা আমার এক্সপার্টেজ, তোমার এক্সপার্টেজ তাকে বলতে হবে এই জায়গা আমার এক্সপার্টেজ আছে, সো লেট সাজেস্ট মি হুইচ ওয়ে শুড বি বেস্ট ফর মি টু সার্ভাইভ ডিসপাইট অফ দ্য পলিটিক্যাল প্রবলেম। যেমন একটু আগে একজন বললে, আমি নামটা ভুলে গেছি, যে রিয়েল এস্টেটে এখন প্রবলেম হচ্ছে, হ্যাঁ আমি কে বললাম, আমি তো ভুলে গেলাম, যে হ্যাঁ, তো এখন এই প্রবলেমটা হবেই, তাই না? ওই জায়গাটাতে তোমাকে কিন্তু মেন্টাল প্রস্তুতি নিতে হবে। এখন তুমি কি করবে? এখন তুমি প্রচার করতে থাকো, প্রচার করো, তোমার যে 7 জন 8 জন যারা অলরেডি তুমি বুকিং মানি দিছে, তুমি ওদেরকে দিয়ে প্রচারটা করো, অথবা তুমি থেমে থাকবে না, কারণ পরিস্থিতি কিন্তু একটা না একটা সময় ভালো আসবেই। যেমন আমি একটা উদাহরণ দিই, তোমরা কেউ শুনেছো আমার এই উদাহরণটা? যখন করোনা হয় সবাই কিন্তু সব কিছু বন্ধ, আমি কিন্তু করোনার সময় বন্ধ রাখি নাই। করোনার সময় 9টা না 10টা 10তলা বিল্ডিং যা ডেভেলপমেন্ট দেখো, অস্ট্রেলিয়ার 90% ডেভেলপমেন্ট কিন্তু করোনার সময় হয়েছে। আমাকে অনেকেই বলছে আমি পাগল, পুলিশ এসে বলছে যে এটা বন্ধ রাখেন। আমি কেন বন্ধ রাখবো? আমার যদি সেফটি সিকিউরিটি যদি প্রবলেম হয়, আমি ডাক্তার রাখছি, অ্যাম্বুলেন্স রাখছি, সো আমার যদি একটা শ্রমিক যদি অসুস্থ হয়, এটা আই উইল টেক কেয়ার। সো তুমি কে? এখন আজকে দেখো অনেকেই বলছে যে এই কোভিড কতদিন চলবে। এখন যদি আমি ওই সময় না করতাম এই প্রবলেমের সময়, তাহলে আজকে ক্যাম্পাস শিফট করতে পারতাম, তোমরা এই সুন্দর ক্যাম্পাস পেতা না। তার মানে কি, প্রবলেম ইজ এ প্রসপেক্ট। কখনই মনে করবো না যে রাজনৈতিক পরিস্থিতির কারণে আমাকে আটকে থাকতে হবে, বাট অলওয়েজ ইউ নিড টু ফাইন্ড আউট, এবং সেই জন্য তুমি অ্যানালাইজ করো, তোমার স্ট্রেংথটার সাথে তুমি ইকুয়েশনটা মিলিয়ে দাও। ক্লিয়ার? ওকে, নেক্সট হচ্ছে একজন নতুন উদ্যোক্তা খন্দকার মাসরুল, রাইট? মাসরুল হক সাজিদ। আচ্ছা সাজিদ, তাহলে সাজিদ বলছে একজন নতুন উদ্দেশ্য ব্যবসার প্রথম 2 বছরে প্রোডাক্ট কোয়ালিটি, অ্যাগ্রেসিভ ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে ভারসাম্য কীভাবে রাখা উচিত, ব্র্যান্ড ইমেজ তৈরিতে কোনটিকে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত, একটি ফ্যাশন ব্র্যান্ড হিসেবে কীভাবে কাস্টমার লয়ালিটি ব্যবহার করে স্কেল আপ করতে পারি। আচ্ছা এখানে আমি বলবো যে প্রথম নতুন উদ্যোক্তা হিসেবে তোমার প্রথম 2 বছরে সবার আগে নজর দিতে হবে তোমাকে রেভিনিউ, মাস্ট রেভিনিউ। কারণ তুমি আগে তোমার পকেটে পয়সা না আসলে তুমি সার্ভাইভ করতে পারো না, তোমার বাসা ভাড়া, অফিস ভাড়া দিতে হবে, স্টাফদের স্যালারি দিতে হবে। তাহলে ওই রেভিনিউটা আনতে গিয়ে তোমাকে খেয়াল করতে হবে যে কোন কোন ইকুয়েশনটা মেনটেন করতে হবে। এখন তুমি 2 বছর তুমি ইচ্ছামতো ডিজিটাল মার্কেটিং করলে, প্রোডাক্ট একটাও বিক্রি হলো না, লাভ হবে? তোমার বাসায় গেলে তোমার ভাত দিবে না। তোমাকে ফার্স্ট খেয়াল করতে হবে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, তোমাকে সার্ভাইভ করতে হবে। কারণ সার্ভাইভ করতে গেলে তুমি যে চা বিক্রি করতে হবে, চাই বিক্রি করো, টাকা আসতে হবে তোমাকে। কারণ টাকা না আসলে তুমি কিন্তু তোমার যেটা প্রোডাক্ট কোয়ালিটি, তারপর মনে অ্যাগ্রেসিভ ডিজিটাল মার্কেটিং, কোনোটাই তুমি কিন্তু করতে পারবে না। তুমি ফ্যাশন করবা, তোমার পকেটে পয়সা নেই, তুমি ফ্যাশন কীভাবে করবা? তোমাকে যখন তোমার ড্রেস দেখে কিন্তু বলবে যে এই ঘটনা কি, ছেলেটার এমন কেন, তখন কিন্তু বুঝবে যে না, সামথিং সাজিদের ব্যাপার আছে, ও কিন্তু আলটিমেটলি একটা ফ্যাশন ডিজাইন হাউস করছে। অর্থাৎ তোমার অ্যাটিটিউড, তোমার স্টাইল দিয়ে কিন্তু বুঝতে হবে। তখন তোমার পকেটে পয়সা না, তুমি কীভাবে ফ্যাশন করবো বলো? কথার কথা আমি বলছি। তো ওই জন্য প্রথম 2 বছর কিন্তু যেটা সবারই টার্গেট থাকতে হবে, আমাকে রেভিনিউ আর্ন করতে হবে, আমাকে বুঝাইতে হবে যে আমি টাকা আনতে পারি। টাকাই যদি তুমি আনতে না পারো, তাহলে তোমার কিন্তু হাজার প্রোডাক্ট, হাজার সলিউশন দিয়ে কিন্তু লাভ হবে না। কারণ আমি কিন্তু আমার প্রথম জীবনে কিন্তু আমি একটাই এজেন্ডা ছিল, আমাকে মাসের শেষে বেতন দিতে হবে, আমার অফিস ভাড়া দিতে হবে, আমার ফ্যামিলি চালাইতে হবে। সো ওইটা ছিল আমার ফার্স্ট এজেন্ডা, সার্ভাইভ করতে হবে। যখন আমার সার্ভাইভ হলো, দেন আমি চিন্তা করছি ব্র্যান্ডিং করি, ফোকাস করি, আস্তে আস্তে আমি একটা করে টেস্ট করি। তখন তোমার টাকা আসলে তখন তুমি তার ছোট্ট একটা অংশ দিয়ে তুমি ফ্যাশন ডিজাইন, যেটা তোমার প্ল্যান করছো, ফ্যাশনে ব্র্যান্ড করলা, অনেক কিছুই করতে পারো, অনেক অপরচুনিটি আছে। কিন্তু তোমার কিন্তু প্রথম সার্ভাইভ করতে হবে। কারণ সার্ভাইভ না করলে তোমাকে কেউ কিন্তু আমল দেবে না। তোমার কোম্পানির মিনিমাম একটা রেপুটেশন থাকতে হবে, যেখানে তুমি বলতে পারো আই অ্যাম দ্য এমডি অর প্রোপাইটার অফ XYZ ব্র্যান্ড। তখন তোমাকে একজন কিন্তু সমীহ করবে। আর তুমি যদি গিয়ে বলো, তোমার কেউ যাওয়ার পরে একজন তোমার স্টাফ যদি ওখানে গিয়ে বলে যে সাজিদ কী করবে, উনি তো আমার বেতনই দিতে পারেন, উনি কিসের ফ্যাশন ব্র্যান্ড করবে, তাহলে তোমার কিন্তু রেপুটেশন উঠবে না। ক্লিয়ার? এই জন্য যেহেতু তোমরা সবাই স্টার্ট আপ হবা, তোমাদের ফার্স্ট টার্গেটই থাকবে আমাকে রেভিনিউ আর্ন করতে ফার্স্ট।
ফার্স্ট হচ্ছে তোমাকে প্রুফ করতে হবে যে ইউ হ্যাভ দ্য এবিলিটি। ওইটাই তোমার সেলস। তোমার যে রেভিনিউ আনতে পারো তার মানে তোমার সেলস ক্যাপাবিলিটি আছে, তোমার মার্কেটিং ক্যাপাবিলিটি আছে, তোমার কনভিন্সিং ক্যাপাবিলিটি আছে। ওইটাকেই তুমি পরে নিয়ে আসো স্কেলেবল, যে আমি আমার প্রোডাক্টটা করতে পারছি, এটাকে আরেকটু বাড়াই, যখন বাড়াইলো দেন তুমি একজন স্টাফের উপরে দাও, দিয়া তখন তুমি ব্র্যান্ডিং করো। ক্লিয়ার? জি, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে বাবুল হোসেন। আচ্ছা, বাবুল হোসেনের প্রশ্ন হচ্ছে যে ক্লায়েন্টরা প্রজেক্ট চলাকালীন রিকোয়ারমেন্ট পরিবর্তন করলে কিভাবে স্মার্টভাবে বাউন্ডারি সেট করে অতিরিক্ত পেমেন্ট নিশ্চিত করা যায়। খুবই সুন্দর প্রশ্ন। সীমিত রিসোর্স নিয়ে কিভাবে এমন একটি কালচার তৈরি করা যাতে টিম মেম্বাররা স্যালারির বাইরেও কোম্পানির ভিশনের সাথে যুক্ত থাকবে। ফার্স্ট যেটা তোমাকে করতে হবে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট তুমি ক্লায়েন্টে যখনই দিবা এটা সবসময় মনে রাখতে হবে, কারণ এটা কিন্তু মনে করো যখন প্রথম দিকে পৃথিবীর সৃষ্টি হয় তখন কিন্তু বিয়ের সময় কিন্তু কোনো এগ্রিমেন্ট ছিল না, এটা জানো, সাক্ষী রাখলেই হইতো। কিন্তু এখন কেন তোমার হইতো, কেন দেন মোহর, অনেক কন্ডিশন চলে আসছে। কেন? বিকজ একটা এগ্রিমেন্ট না থাকলে তুমি কিন্তু ডিনাই করতে পারো, কোর্টে সেটা প্রডিউস করা যায় না, তাই না? তো সেই কারণে কি হচ্ছে, এটা কিন্তু আমাদের ইসলামও কিন্তু এই কথা বলা আছে যে তোমাকে একটা এগ্রিমেন্ট রাখতে হবে। সুতরাং তুমি যে কোনো ক্লায়েন্ট সবসময় একটা কথা মাথায় রাখবা যে তুমি যদি ক্লায়েন্টের সাথে এগ্রিমেন্ট করে যদি কোনো কিছু দাও তাহলে সে কিন্তু তুমি তো বলতে পারবা যে আমরা এই পয়েন্টের উপরে এগ্রিমেন্ট করছি, ওখানে একটা ক্লজ রেখে দিবা, নতুন রিকোয়ারমেন্ট যদি পরিবর্তন করেন তাহলে ও আওয়ারলি বেসিস অথবা রিকোয়ারমেন্ট অ্যানালাইজ বেসিস কিন্তু এক্সট্রা পেমেন্ট করতে হবে, এটা ক্লজে রেখে দিবা। কিন্তু অনেকে রাখে না। কেন রাখে না? যদি ক্লায়েন্টটা ছুটে যায়। মানে এটা স্মার্টলি করতে গিয়ে তুমি কিন্তু অ্যাকশনসে তুমি ভুল করছো। এটা আমেরিকানরা কিন্তু এই কাজগুলো করে। আমেরিকানদের সাথে কাজ করা খুব টাফ। আমেরিকানরা কিন্তু দেখবা তুমি কথা বললে বলবে এনডিএ ছাড়া কথাই বলবে না ওরা। এটা খেয়াল করে দেখবে। কারণ কি? ওদের কথা হলো এনডিএ না করলে তোমার সাথে কাজ করবে না। আর এনডিএ করা মানে কি, তুমি যদি ভুল করো তোমার কিন্তু ওরা অ্যারেস্ট করতে পারবে। তো এই জন্য তোমরা যেটা করবা খুব সহজে অ্যাগ্রিমেন্টটা করে নিবা। অ্যাগ্রিমেন্টটার সময় হয়তো বলবা দেখেন আমি যে কাজটা করি আমিও তো ভুল করতে পারি, তখন আপনি আমার হাত পা বাজে দিবেন, মানে বলটা তাদের উপরে ছেড়ে দিবা। তাহলে তুমি রিকোয়ারমেন্টসটা বের করে আনতে পারো। এটা কখনই তোমরা এইভাবে কাজ করবে না। সবসময় কিন্তু আলটিমেটলি এগ্রিমেন্ট ছাড়া কাজ করবে না। আর সীমিত রিসোর্স নিয়ে যে কালচার, এই ক্ষেত্রে প্রথম কাজ হলো টিমের লোকদেরকে বলবা যে আমি ভাই ছোট, আপনাদের মতো আমি ব্যবসা করি, সুতরাং আপনারা যেই কাজটা করবেন, যেখানে আমি 2টা পয়সা দিয়ে নেট প্রফিট হয়, আমার সব কিছু খরচ বাদ দিয়ে যে নেট প্রফিট হয় তার একটা পার্সেন্টেজ আপনাদের সাথে আমি শেয়ার করব। তাদের ওনারশিপ গ্রো করবে। আর তোমার লাভটা কী হবে? ব্যবসায়ী হিসেবে তোমার লাভ কী? শুনুন, তুমি যদি 100 টাকা পাও তাহলেই তো তুমি ওদেরকে 10 টাকা দিবা। তো এখন তুমি 10 টাকা পাচ্ছ না, তুমি আগে ভয় পাচ্ছ আমি যদি দিয়ে দিই তাহলে কী হবে, আমার কী হবে। না, তুমি বলেই দিবা যে আমার টার্গেট হচ্ছে 100 টাকা হলে আমি আপনাদেরকে 10 টাকা বা 20 টাকা দিব। তাহলে হচ্ছে টিমের ওনারশিপটা ডেভেলপড হবে। আদারওয়াইজ টিমের ওনারশিপটা ডেভেলপড হবে না। স্যার আমি মেন যে সমস্যাটা ফেস করতেছি সেটা হচ্ছে স্যার ক্লায়েন্টের সাথে লং টার্মে কাজ করতে গিয়ে একটা রিলেশন হয়ে যাচ্ছে। তো তখন আমি যখন ওনার বিজনেসটাকে গ্রো করার জন্য ওনাকে সাজেশন করার প্রয়োজন হয়, তো তখন উনি হচ্ছে যখন এক্সট্রা বাজেট নিতে যায় তখন উনি হচ্ছে একটু মানে করে আর কি, দিতে চায় না। আর হচ্ছে স্যার আর যেটা হয় যে আমার যেহেতু রিমোটলি কাজটা বেশি হয়, মানে আমার যেহেতু সফটওয়্যার কোম্পানি হচ্ছে মোস্ট অফ দি আফ্রিকা থেকে হচ্ছে বেশি ক্লায়েন্ট আসে। তো মানে ওই দেশের মানুষের কালচারটা হচ্ছে এরকম যে ওরা জাস্ট হচ্ছে কম টাকায় কাজ করাইতেছে। তো হচ্ছে আমরা একটা সার্ভিসটা একসময় যদি অফার করি, পরবর্তীতে ওরা হচ্ছে এই টাকাটা যখন বাড়াইতে চায় তখন ওরা হচ্ছে দিতে চায় না। আর হচ্ছে আমার যে ক্লায়েন্ট মানে আমার যে ডেভেলপার যারা আছে তারা মোস্ট অফ দি হচ্ছে পাকিস্তান বা হচ্ছে ইউএই বা ইন্ডিয়ান বা বাইরের দেশে সবাই। তো আমি ওদেরকে কাজ শেখাই বা আমার যে কালচারের সাথে কাজগুলো শেখাই, এবং যখন বেটার অপরচুনিটি পাচ্ছে ও আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তো আমি আসলে এই জিনিসটাকে রাখতে পারতেছি না এবং এটার জন্য হচ্ছে আমার লং টার্মে একটা লসের মধ্যে পড়তেছি। আচ্ছা, এটার জন্য বুদ্ধিটা হচ্ছে তোমাদের সবাই মনে রাখো, যে এটা আমি প্রায়ই তোমাদেরকে বলি, তুমি তোমার যে প্রসেস ফ্লোটা আছে, তোমার এই প্রসেস ফ্লোটা তুমি রেকর্ড করবা। প্রসেস ফ্লোটার উপরে তুমি একটা কোর্স ডিজাইন করবা, কারণ তুমি লোক কোনো দিনও রাখতে পারবে না, এটা কিন্তু তোমাকে মেনে নিতেই হবে। সবচেয়ে বড় কথা, লোক তো মারাও যাইতে পারে, আল্লাহ না করুক। সুতরাং তুমি যে কাজটা করো এই কাজটা এখন আজকের থেকেই তুমি কালকে থেকে একটা প্রসেস ফ্লো মেনটেন করবা, যে আমার এইভাবে এই কাজ করি, এই ইঞ্জিন ব্যবহার করি, এইটা ট্রেনিং করে তুমি একটা ভিডিও করে ফেলবা। সবারই দিয়ে তোমার বর্তমান লোকদেরকে ভিডিওটা তৈরি করবা, করে এটাকে তুমি তোমার সিস্টেমে রেখে দিবা। সিস্টেমে রেখে দিলে তোমার সুবিধাটা কী হবে, যখন কোনো একটা স্টাফ চলে যাবে তুমি তাদেরকে শুধু একটাই আন্ডারটেকেন করাবা, ভাই তুমি যে কোনো সময় চলে যেতে পারবো, কিন্তু আমার একটাই কন্ডিশন, তুমি যাওয়ার সময় আমাকে কাইন্ডলি আমার এই ট্রেনিংটা তুমি নতুন একজনকে ডেলিগেট করে দিবা। তাহলে সুবিধা হলো কি, যে তুমি অটোমেটিকলি কিন্তু তুমি তোমার একজন চলে গেলে, এটা কিন্তু সবসময় মাথায় রাখবো, এন্টারপ্রেনার হিসেবে তোমরা কিন্তু মাথায় রাখবা, একজন চলে গেলে তোমার ক্ষতি হবে না, বরং উপকার হইতে পারে।
তোমার যদি একজন চলে যায় উপকার হইতে পারে কিভাবে, কারণ তুমি যাকে পাচ্ছ সে যতটুকু কাজ করে সেটাকে তুমি যদি অটোমেটেড করে রেখে দিতে পারো, তোমার ওই লোকটা যাওয়ার পরে নতুন যে লোকটা আসবে সে দেখবে তার থেকে 3 গুণ স্পিডি হইতে পারে। আর যদি স্পিডি না হয় তাকে বাদ দিয়ে দিবা। তাহলে প্রসেস ফ্লোটা লিখে রাখবা। যেমন আমি উদাহরণটা যেটা দিচ্ছি, যখন করোনা হয় তখন কিন্তু আমি খেয়াল করলাম যে আমি বাসায় লকডাউন, তখন আমি এই যে 17টা কোর্স আমি ডেভেলপ করছি গোএডিতে, তোমাদেরকে এখন ভাঙ্গা ক্যাসেটের মতো অনেক সময় পাঠিয়ে দিই আমি, তাই না? পজিটিভিটি, ফোকাস, এটা ওইটা, এটা কিন্তু আমি করোনার সময় ডেভেলপ করছি। এখন আমি বহু চেষ্টা করি আরেকটা কোর্স বানাইতে, সময় পাই না। তো দ্যাটস ওয়াই তুমি এই প্রসেসটা রেখে দিবা। এখন কী হচ্ছে, অনেকে যদি পজিটিভ না থাকে, যদি দেখি যে বসের মতো অ্যাটিটিউড করে, আমি পাঠিয়ে দিই তুমি বস ভার্সেস লিডার কোর্সটা করো, তখন লজ্জা পায় যে সরি স্যার আর করবো না। ক্লিয়ার? জি, থ্যাংক ইউ। নেক্সট ইমরান আছে? হ্যাঁ, আসো। আচ্ছা, ইমরানের কোশ্চেনটা ছিল হোয়াট হ্যাজ বিন দ্য মোস্ট চ্যালেঞ্জিং ডিসিশন ইন ইউর কেরিয়ার। 2 নম্বরে ও করছে হাউ ডিড দ্য ডিসিশন ইম্প্যাক্ট ইউর লং টার্ম বিজনেস গ্রোথ। দুইটা অলমোস্ট কাছাকাছি। এখানে চ্যালেঞ্জিং ডিসিশনটা হচ্ছে যে আমি যেটা প্ল্যান করি সেটা কিন্তু বাস্তবে গিয়ে দেখি ভিন্ন, তাই না? আমি যেমন ওই যে আজকে যেটা তোমাদেরকে উদাহরণ বললাম, যে এটা সবসময় হয় যে আমি প্ল্যান করলাম একরকম, সেখানে গিয়ে দেখি আরেক রকম। তাহলে আমাকে কি করতে, কোপ আপ করতে হয়, আমাকে অলওয়েজ অ্যাবজর্ব করতে। কিন্তু আমি যদি এখন নেগেটিভ হই তাহলে কিন্তু এটা হবে না, এটা সবসময়। এখন মনে করো যে আমি একসময় সিঙ্গাপুরে যখন বিজনেস করি, ভেরি ফানি থিং, আমি কখনই কল্পনা করি না যে আমাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে সে মনে করো যে ওই চাঙ্গি এয়ারপোর্ট থেকে যখন যাচ্ছি হঠাৎ করে পথে বলো আমার প্রচণ্ড তৃষ্ণা লাগছে, আমি একটা কোক খেতে চাই, তুমি গাড়িতে থাকো, আমি একটু কোকটা খেয়ে আসি। আমি যাচ্ছি, ঠিক আছে। পরে সে বললো যে তুমিও আসো না। আমি বললাম যে ও আমার এত বিশ্বস্ত লোক, আমি ওর সাথে কোক খেতে গেলাম। ও কিন্তু ওখানে বসে রেখে বলো আমার একটু টয়লেটে যাচ্ছি। একটু লোক টয়লেটে যেতেই পারে, কিন্তু আমি বাসা হোটেলে এসে আমার ব্রিফকেস করে দিয়ে টাকা নেই, ডলার নেই। এখন বলো আমার সব শেষ না? এখন আমি কেমন হতাশ হব? ওরে যখন বললাম যে দেখো এটা নাই, ও বলো যে এটা কীভাবে হইলো, কী হইলো, এক্সেট্রা এক্সেট্রা। ও তো স্বীকারই করে না, আর আমিও ওর ডাউট করি নাই। কিন্তু পরে 3 দিন পরে আমি ভাবলাম যে আমি ওই ম্যাকডোনাল্ডসে আরবার যাই, গিয়ে দেখি বাথরুম থেকে বেরোনো আরেকটা এক্সিট আছে, দেখি ঠিক আরেকটা এক্সিট আছে। তারপর ও স্মার্টলি কাজটা করে ফেলছে। তো এটা এই ধরনের হাজার হাজার উদাহরণ আছে। তার মানে কি হচ্ছে যে অনেক চ্যালেঞ্জ যেভাবে থাকতেছে। এখন আমি কি করব? আমি কি ওখানে বসে কান্নাকাটি করব? আমি কিন্তু আমার সাপ্লায়ারকে বুঝাইলাম যে আমাকে একটু ক্রেডিট দাও, দেখো এই প্রবলেমটা হয়েছে, এইভাবে হচ্ছে, এই লোকটা এইভাবে করছে, এইভাবে করছে। আমাকে কিছুটা সিম্প্যাথাইজ হয়ে কিন্তু আমাকে কিছু ক্রেডিট ফ্যাসিলিটি দিল। তো এই জন্য হচ্ছে কি তুমি বসে থাকবা না, ইউ নিড টু ট্রাই। প্রবলেম তোমার থাকবেই, মানে এটা বললে এখন আমি ঘন্টার পর ঘন্টা উদাহরণ দিতে পারবো। প্রতিটা জায়গায় জায়গায় আমি প্ল্যান করছি একরকম, হয়ে গেলো আরেক রকম। তার মানে কী হচ্ছে, তুমি যদি এন্টারপ্রেনার, তোমাকে বুঝতেই হবে যিনি তোমাকে সৃষ্টি করছে আল্লাহ তোমার জন্য কিন্তু আরেকটা রাস্তা রেখে দিছে, এটা তুমি জানো না। সো কী করতে হবে তোমাকে? চ্যালেঞ্জটা হবে একটাই, যে তোমার ক্যারিয়ারে তুমি ডিসিশনটা নিতে হবে যে না, আমি পরবর্তী কোনো একটা কিছু আমার জন্য অপেক্ষা করছে, আমি থেমে থাকবো না। বিজনেসের বদলে জব প্রিপারেশন নেওয়া কি আমার জন্য সঠিক সিদ্ধান্ত হবে? আচ্ছা, এটা আমার কাছে মনে হয় তোমার যে প্রবলেমটা আছে তুমি আইডেন্টিফাই করতে পারছো, ইটস এ স্ট্রেংথ। স্যার, আমি আসলে কোশ্চেনটা করার সময় অনেক কনফিউজড ছিলাম যে করবো কি করবো না, করবো না। আসলে মানে স্যার আমার ধৈর্য অনেক কম। আপনি বললেন যে আপনি হচ্ছে একটু আগে শুনলাম যে একটা বিজনেস ছিল, আরেকটা ওটা সাস্টেনেবল হয়নি, আরেকটা স্টার্ট করছেন। কিন্তু স্যার ওই যে আমি পড়ে আসি যে প্রথম বিজনেস আমার ভালো লাগে, এটা যেটাই হোক আমি এটাই করব, আমি আর অন্য কিছু যেতেই পারছি না। এটা কিন্তু আর একটা ভুল। আমি কিন্তু একটু বারবার বলছি যে অনেকে আছে না আমি এটাই করব, এটাই করব, রাগ উঠে যায়, আমি দেখা ছাড়বো না, ডোন্ট ডু ইট। এটা কখনই করো না। এটা কিন্তু আমার লাইফ থেকে আমি 2-3টা এক্সাম্পল দিই, এটাও মনে হয় শোনার কথা তোমাদের। আমার জীবনে প্রথম যে জায়গা আমি কিনছি, একটা হলো আমার নিজের বাসা, ব্যবসার কথা বলছি, আমার নিজের বাসার বাইরে ব্যবসার জন্য আমার যে জায়গা 2002 সালে, এটা এখনও কিন্তু আমি দখল পাইনি। আমারও তোমাদের মতো রাগ উঠছিল যে ওই জায়গা আমি দখল করব, দেখব, কিন্তু যতই ফাইট করি দেখি না, হয় না। তখন ভাবলাম আমি যদি জায়গার পিছনে ফাইট করতাম আজ কিন্তু ওখানেই পড়ে থাকতাম, হয়তো আমি আল্লাহ মাফ করুক ওইটার হয়তো সামনেই হয়তো পড়ে থাকতাম। তো এই জন্য কিন্তু হঠাৎ করে আমার মাথায় আসলে এত চেষ্টার বড় হচ্ছে না, তাহলে আল্লাহ মনে হয় আমার জন্য এটা রাখে নেই। এখন মনে করো ওই জায়গা ছিল কত 10 কাঠা বা 11 কাঠা, আর আছে কত হাজার কাঠা আল্লাহ আমাকে দিছে। আর ওই লোক যার সাথে ফাইট করে ও কিন্তু ওখানেই আছে। তাহলে হচ্ছে কি যে তোমরা ডেভিয়েট করতে হবে, অর্থাৎ তোমাকে দেখতে হবে যে না আমার অন্য কোথাও সুইট করছে কিনা, এটা রাখো, এটা ছেড়ে দিও না, এটা ছেড়ে দিও না। কারণ ছেড়ে দিবে না কেন? কারণ ছেড়ে দিলে তো তুমি নিঃস্ব হয়ে গেলা।
ওটাকে রেখে তুমি অল্টারনেট ট্রাই করো, দেখবে যে তোমাকে আরেক জায়গায় সুইট করতেছে। তো এই জন্য বারবার বলছি, যেমন এই বিল্ডিং যে আমাদের হবে, এটা তো আমার কল্পনাও ছিল না, এটা কল্পনার মতো বলো। এই বিল্ডিংটা যেদিন ওপেন হয় সেদিন আমি বাইরে দিয়ে যাই, ওপেন হচ্ছে, ফিতা কাটছে, আমার তো পাত্তাও দেয় না তখন। আজকে সেই বিল্ডিংটা মানে আমি এখানে দাঁড়াইতে পারছি, কারণ কি? কারণটা হচ্ছে বিকজ অপরচুনিটি যখন আসছে আমি কিন্তু গ্র্যাব করছি। তো তোমার কেউ একজন এসে বললো, তোমার একজন ফ্রেন্ড বললো যে তোমাকে হুট করে বললো যে তিশা একটা পানির ব্যবসা আসে, না আমি পানির ব্যবসা করবো না, আমি এটাই করব। তার মানে তুমি কিন্তু বলতে হবে হ্যাঁ ফ্রেন্ড বলো তো এটা কি অপরচুনিটি আছে, চেক করো, হইতে পারে, তাই না? আমি যখন জরুরি অবস্থার সময় বাংলাদেশে যখন ব্যবসা খারাপ, তখন আমাকে একজন বুদ্ধি দিল মালয়েশিয়া গিয়ে একটা কলেজ করে ফেললাম। কারণ উদ্যোক্তার রক্ত যাদের ভিতরে আছে তারা তো বুঝো যে কিছু না কিছু করতে চায়। করার পরে 6 বছর 7 বছর 8 বছর দেখি না, ওখানে আইনের প্যাচ, যখনই কোথাও যায় ও এটার মালিক বাংলাদেশি, সামথিং রং। কারণ মালয়েশিয়াতে আমাদের ইমেজ খুব ভালো না। লাস্ট টাইমে কিন্তু বলো বাবা এটা ছেড়ে দাও, বিক্রি করে দাও। এখন দেখতেছি এটা বিক্রি না করলে তো আমি বিপদে পড়তাম, না সময় দিতে পারতাম ড্যাফোডিল ইউনিভার্সিটি, না সময় দিতে পারতাম ওখানে। এই জন্য হচ্ছে অপরচুনিটি তোমার কাছে আসবে, বা তুমি যেটা বলছো তুমি রিস্ক নিতে চাও না, এটা ভয় পেও না, রিস্ক তোমাকে নিতেই হবে। হ্যাঁ বেসটা রেখে তুমি রিস্কটা নাও, আর ভয়টা পাও না। তুমি যদি বুঝো ঘাবড়েও যেও না, কারণ ঘাবড়িয়ে যেহেতু এই কারণেই যাবা না, তোমার কিন্তু মাথায় রাখতে হবে যে তোমার মালিককে, তোমার মালিক যদি আল্লাহ থাকে, তুমি আল্লাহর সাথে কথা বলো, ব্যাস। তাহলে তো বলতেইছো, তুমি আল্লাহর সাথে কথা বলো, দেখবা পেয়ে যাবা, একটা না একটা ডায়াল টোন পেয়ে যাবা। কথা বলতে হবে, কারণ তুমি যদি কথা না বলো তাহলে তুমি তো বুঝতে পারবে না। কিন্তু তোমার দুঃখের সময় তুমি আল্লাহর কাছে বলো। এখন এটাও তো ট্রু যে আল্লাহর কাছে বললেই কি আল্লাহ কবুল করে না? কখন করে না, ওয়েব লেন্থ মিলতে হয়। তুমি যেই জায়গায় তোমাকে আল্লাহ তোমাকে রাখছে পানির বিক্রেতা, তুমি চেষ্টা করতেছো কাপড়ে, am I right? তুমি চেষ্টা করতেছো কাপড়ে। এখন মনে করো যে আমি ইউনিভার্সিটির সাথে ইনভলভ হইতাম না, এটা তো মনে হয় দিদার স্যাররা কয়েকবারই শুনছো যে আমি যখন জরুরি অবস্থার সময় আমি কিন্তু আমার ড্যাফোডিল কম্পিউটার্সে সময় দিচ্ছি, কিন্তু দেখলাম ভীষণ কম্পিটিশন। যারা কম্পিউটার ব্যবসা তারা জানো প্রফিট মার্জিন খুব কম, মানুষ কিন্তু এখানে দিতেই যায় না প্রফিট। তখন কিন্তু আমাদের ডক্টর কামাল, যিনি তখন রেজিস্ট্রার ছিলেন, আমার একদিন বলে যে স্যার আপনার যদি একটু ব্রেন শুধু ইউনিভার্সিটি দিতে পারেন 1 ঘন্টা, আপনার 20 লাখ টাকা মাসে দিবেন। কি বলে, আমার একজন লোক আমারই বলে 20 লাখ টাকা মাসে দিবে, তার নিশ্চয়ই অপরচুনিটি আছে। দেন আমি বললাম আচ্ছা বাবা কম্পিউটার অনেক দিয়েছি, ও আমার 20 লাখ টাকা বেতন দিতে চায়, আমি তো আর আমার প্রতিষ্ঠান থেকে বেতন নিতে পারবো না, তাহলে তো আমার পেপারে লেখালেখি হবে। আচ্ছা এটা দেখি কাহিনিটা কি। দেন দেখো আমি কিন্তু প্রচুর সময়টা দিলাম। তার মানে কি আমি ওয়েব লেন্থটা সিগন্যালটাকে রেসপেক্ট করছি। এখন ক্লিয়ার? এটা তুমি পাবাই, এটা সবাই এন্টারপ্রেনার যেহেতু হইতে আসছে পাবাই। এই বিশ্বাসটা রাখতে হবে যে আমাকে অবশ্যই আল্লাহ কোথাও না কোথাও একটা সিগন্যাল রাখছে, কিন্তু এটার জন্য ট্রাই করতে হবে তোমাকে। যাও, আর ভয় পেও না, ভয় পাবা না। এটা হলো ভয় যখন পাবা তখন ওই যে বললাম যে আল্লাহর কাছে বলবা। আর হ্যাঁ, জব প্রিপারেশন তুমি নিতে চাও, এটা কিন্তু একেবারে অবজ্ঞা করো না। যদি মনে করো যে না আমি একটু বোঝার জন্য একটা জব নেই, কারণ আমি তো জানি টেকনিক্যাল, তুমি সাপ্লাই চেইন বুঝে গেছো, অ্যাকাউন্টিং বুঝছো, ম্যানেজমেন্ট বুঝছো, তাই না, সোর্সিং বুঝছো, তুমি সেলস বুঝছো, স্টোর বুঝছো, তো তুমি চাকরি যেখানেই করতে হবে সেখানেই ভালো করবা। তুমি এক জায়গাতে বলবো যে আমি এতদিন করে কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে লেটস প্রুভ মাই এফিসিয়েন্সি ইন এ জব, তোমার ইন্টারভিউ বলতে তোমার লুফে নেবে। সুতরাং একেবারে আমি হেলায় ফেলে দিচ্ছি না, এমনও তো হইতে পারে আল্লাহ তোমার জবের জন্যই রাখছে, হইতেও তো পারে, তাই না? তো সুতরাং একেবারে ফেলে দেবে, বাট তোমার বিজনেসটা রেখে তুমি চেষ্টা করে তোমার এটা স্কেলিং করতে পারো, আস্তে আস্তে স্কেল আপ করতে পারো। ওকে, সৌপ্তিক সাহা তরুণ উদ্যোক্তাদের জন্য সবচেয়ে বেশি সুযোগ তৈরি করবে, বিশেষ করে আন্তর্জাতিক এক্সপোজার চাওয়া উদ্যোক্তাদের জন্য। এই সেক্টরগুলি স্কেল করতে চাইলে কোন স্কিলগুলো এখন থেকে ডেভেলপ করা উচিত? তো এটা তুমি তো এআই দিয়ে জেনারেট করতে পারতা না? না, কেন বলছি যে এআইকে তুমি যদি প্রপার প্রম্পট দাও তাহলে তুমি অ্যাকুরেট পাওয়া, অ্যান্ড সেই প্রম্পটটা কী হবে সেটা খেয়াল করো। স্যার আমি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছিলাম আপনার ক্ষেত্রে এটা কি হতে পারে, আমি যদি কোশ্চেনটা আপনাকে করি। আচ্ছা, আমার ক্ষেত্রে যদি বলো, কারণ আমার তো একটা লিমিটেশন আছে, কারণ আমি যেই ব্যবসাগুলো জানি তার বাইরে কিন্তু আমি খুব একটা বেশি ফোকাস না। তো যেই কারণে আমি বলছি যে তুমি অ্যাকুরেট অ্যান্সারটা যদি ওখান থেকে তুমি করো, এবং তোমার নেকটা কি, তাহলে এখন বলো তুমি এই পর্যন্ত আসে না চিন্তা করছো এটা করবো এটা করবো, এটা তুমি কি কি প্ল্যান করছো? স্যার আমি প্রথমে স্টার্ট করেছিলাম একটা বিজনেস, এটা ছিল হলো একটা ইউরোপিয়ান ফুড প্রোডাকশন।
আমি এটা কন্টিনিউ করেছি অলমোস্ট 3 থেকে 4 মাস, তারপরে সেটা কারেন্টলি চান্স সেটা আমাকে বন্ধ করে দিতে হয়। এখন আমি কারেন্টলি জব করছি এবং আমি একটা রিমোট টিমের সাথে কাজ করছি, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। আর ডিজিটাল মার্কেটিং অনেক বেশি কম্পিটিশন, তো আমি মনে হয় না এখানে খুব বেশি দিন এক্সিস্ট করতে পারবো। তো সেই ক্ষেত্রে এখন যদি আমি প্ল্যানটা চেঞ্জ করতে চাই, আমার কোন দিকে আগানো উচিত আপনার অভিজ্ঞতা থেকে আপনি কি বলবেন? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা মনে করি, তোমার দুইটা উদাহরণ তুমি দিলা, দুইটা উদাহরণের ভিতরে একটা উদাহরণ খুব ক্লিয়ার, তোমার ডিজিটাল মার্কেটিংয়ে এক্সপিরিয়েন্স আছে, তোমার ফুড মার্কেটিংয়ে, তাই না? তোমার ফুডে আছে, যেটাকে আমরা এফএনসিসি বলি, তাই তো? আচ্ছা, এখন তুমি যেটা করতে পারো সেটা হলো, ফুড মার্কেটটা খুব কম্পিটিটিভ, এটা তো নিজেও খেয়াল করছো, ভীষণ কম্পিটিটিভ, বাট অ্যাগেন মার্কেট আছে। আর ডিজিটাল মার্কেটিংটা কিন্তু খুব বেশি অপরচুনিটি, এখন তুমি অলরেডি সেখানে জব করতেছো এখন ডিজিটাল মার্কেটিংয়ে, তাই তো? তো এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে যে তুমি যেহেতু জবটা করছো, সেটা কত বড় কোম্পানি? স্যার এটা একটা স্টার্টআপ। একটা স্টার্টআপ। আচ্ছা, ওয়েল, তাহলে এই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, তোমার যেহেতু দুইটা লাইনে তোমার এক্সপার্টেজ আছে, তুমি পড়াশোনা করতে গিয়ে আরও কিছু কিছু সেক্টরের সাথে তোমার ইন্ট্রোডাকশন হয়েছে, তাই না? সেগুলো তুমি একটু অ্যানালাইসিস করো, কারণ আদারওয়াইজ আমি তো ওভারঅল তোমাকে বলি, এটা কিন্তু খুব টাফ কোশ্চেন, কারণ বাংলাদেশে কিন্তু হাজার হাজার সেক্টর আছে। যেমন তুমি তো জানো, ওয়েস্টেজ থেকেও কিন্তু এখন ভালো ইনকাম, ভালো প্রোডাক্ট তৈরি করা যায়, কিন্তু এটা সবাই পারবে না। তাহলে এখন সব জায়গায় কিন্তু বিজনেস আছে, তাই না? আবার দেখো, মিথ্যা কথা বললেও কিন্তু দেখবা যে ফেসবুক, ইউটিউবে অনেকে পয়সা আর্ন করতেছে, তারাও মিলিয়ন মিলিয়ন ডলার আর্ন করতেছে, ওটাও কিন্তু তারা করছে, বাট এখন হয়তো আস্তে আস্তে তারা বিপদে পড়ছে, কারণ এটা তো বিজনেস না, এটা তো হলো মানুষকে ঠকানো। তো এখন তোমাকে যেটা খেয়াল করো, তোমার স্পিরিটটা যেটা আছে, তুমি নিজে একটু, আমি সবার বেলায় বলছি, তোমরা তোমাদের স্কিলটা নিজে নিজে কথা বলো, নিজে নিজে লিখো, কথা বলো, আমার এই জায়গায় নেক আছে, এইটা হলে মনে পারবো, এটা মনে পারবো, এটা মনে পারবো, ওইটা করো। করার পরে দেন তোমরা অ্যানালাইসিস করতে পারো যে আমি জাস্ট তখন বললো আমি সপ্তিক সাহা, আমার এই এই আইডিয়াগুলো আছে, এই জায়গা আমার কাছে মনে হয় যে আমি পারবো। সো লোকাল এবং গ্লোবাল প্র্যাকটিসটাকে অ্যানালাইসিস করে আমাকে একটু গাইড দাও, কোন জায়গাটাতে আমি ফোকাস করলে আমার স্কিল অনুযায়ী ভালো হবে। আর এটার জন্য তোমরা কিন্তু নিজেরা একটা লেভেলিং করে রাখতে পারো। সুবিধা হলো সবসময় তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো করে 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 তোমার কিন্তু ডাটাবেসটা তুমি স্ট্রং করতে পারো। অলরেডি করছি, আমি হলো কন্টেন্ট নিয়ে কাজ করি। Very good. শুরু করার আগে সো এটা আমি এখন দেখি যে আমার ফ্রেন্ডরা যে প্রম্পট দেয়, তার চেয়ে আমি বেটার আউটপুট পাই। ভেরি গুড। কারণ প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিন্তু তোমাদের বারবারই বলছি, তোমরা কিন্তু এটা মাথায় রাখবে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিন্তু খুব ডেঞ্জারাস। আরও সহজ করে বলি, তুমি এই যে কথাগুলো বললা, তুমি এইটা লিখেই যদি তুমি প্রম্পটে বলো যে আমাকে এইটা বের করার জন্য তুমি আমাকে কয়েকটা প্রম্পট লিখে দাও, তুমি তো এটা জানার কথা, তাহলে তুমি তো একজ্যাক্ট প্রম্পট পাবা, যেটা আমিও পারবো না। এখন ক্লিয়ার? হ্যাঁ, থ্যাংক ইউ। তবে এটা মাথায় রেখো যে তুমি এই যেটা বলছো 5 থেকে 10 বছর, এটা কিন্তু কখনো প্রেডিক্ট করা যায় না। আমি কিন্তু আমার উদাহরণ হিসেবে বলছি যে আমি আসছি পাবলিকেশনসে, আসছি ট্রেনিংয়ে, আসছি ডিটিপিতে, আসছি অ্যাক্সেসরি সেলে, আসছি ব্র্যান্ড কম্পিউটার অ্যাসেম্বলিং, এরপরে আসছি শোরুম করলাম 95-এ, করার সাথে সাথেই কিন্তু আইডিবির জন্ম হয়ে গেল। আইডিবি আমি ওয়ান অফ দ্য ফাউন্ডার আইডিবি, মানে এই যে বিসিএস কম্পিউটার সিটি যেটা। তার মানে কি? তার মানে আমার শোরুমের ব্যবসা শেষ। তার মানে অপরচুনিটি কখন কোনটা আসবে এটা তুমি জানো না। সেটা 5-10 বছর তুমি কিন্তু প্রেডিক্ট করতে পারবে না। তেমন তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে, যখন অপরচুনিটি আসবে তুমি আগে থেকেই যদি প্রস্তুতি নিতে পারো, তাহলে তুমি মার্কেটটা গ্র্যাব করতে পারবা। ওই জন্য তোমাকে একটু স্টাডি রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। সাকিবুর রহমান কানন, আচ্ছা হ্যাঁ, কাননের তো অলরেডি ফ্রিল্যান্সিং এজেন্সি 2টা আইডেন্টিটি, তুমি তো অলরেডি কাজ করো। হ্যাঁ, তো তুমি তো তাহলে হাত তোলো না কেন? তুমি কতজনকে এমপ্লয়মেন্ট করো? ওই সময় দেখলাম তুমি হাত তোলো না। স্যার পার্মানেন্ট কোনো এমপ্লয় নাই, যদি প্রজেক্ট বেশি হয় সেই ক্ষেত্রে রিমোট হায়ার করি আর কি। আচ্ছা, এর জন্য ঠিক হাত আছে। উঠাই। আচ্ছা, প্রেজেন্ট ফ্রিল্যান্সার এজেন্সি 2টি আইডেন্টিটি রাখা উচিত নাকি একটিতে ফোকাস করা হলো? একজন ইয়াং ফাউন্ডারের জন্য পার্সোনাল ব্র্যান্ডিং বরং কোম্পানি ব্র্যান্ডিং কোনটি আগে? ফাউন্ডারের সময়ের উপর নির্ভরশীল কমাতে প্রথমে কোন সিস্টেমগুলি তৈরি করা উচিত? আমি বলবো যে তুমি এই কাজটার জন্য বিটুপিয়াকে ফলো করো। বিটুপিয়া নাম শুনছো? বিটুপিয়া কিছুদিন আগে প্রথম আলোতে মনিরের সম্পর্কে একটা বড় একটা আর্টিকেল আসছে। ও কিন্তু সেম কাজটাই করছে। হি ওয়াজ এ ফ্রিল্যান্সার। ও কিন্তু একজন ফ্রিল্যান্সার ছিল। ফ্রিল্যান্সার থেকে সে একটা এজেন্সি করছে, এজেন্সি থেকে সে কোম্পানি ফর্ম করে করে এখন তার কোম্পানিতে 6,000-7,000 লোক কাজ করছে। তো এই জন্য তোমাকে প্রথম কিন্তু তুমি যে ফ্রিল্যান্সিং কাজটা করো, ওইটার উপরে তুমি ডোমেইন নলেজটাকে গ্র্যাব করো, একটা জায়গায় ফোকাস করো, যে এই জায়গাটায় ফোকাস, ওই ফোকাসের উপরে তুমি এজেন্সি ডেভেলপ করো। ক্লিয়ার?
থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে হচ্ছে আবরার আলী শাহেক, রাইট? হ্যাঁ, আচ্ছা, আবরার আলী শাহেক হলো চাকরির পাশাপাশি কিভাবে ব্যবসা শুরু করা যায় এবং সময় কীভাবে ম্যানেজ করা। আমার মনে হয় এটা অলরেডি উত্তর দিয়ে দিছি। না, থ্যাংক ইউ। মানে সবসময় পজিটিভ থাকবা আর কি, বারবারই বলছি যে পজিটিভ থাকবা। হ্যাঁ, এবং ভুল করো, এটা কিন্তু সবাই এই জিনিসটা ভয় পাবা না। ভুল করবা, ফেল করবা, কারণ ফেল না করলে তো তুমি শিখতে পারবে না, অপমানও হবা, এটাও কিছু যায় আসে না। আর অনিকা বুশরা, আচ্ছা, গ্র্যাজুয়েশনের পর শিক্ষার্থীদের কী অগ্রাধিকার দেওয়া উচিত? জব, উচ্চশিক্ষা, ব্যবসা, হাতে কলমে অভিজ্ঞতা অর্জনের জন্য ড্যাফোডিল ফ্যামিলি কি কোনো চাকরির সুযোগ দেয়? ওয়েল, তুমি এটা অবশ্যই, তো এটা আমরা উল্টা আর ঢোল পিটিয়ে আমরা দেই যে যারা আমাদের এখান থেকে কাজ করতে চায়, বরঞ্চ তুমিই শুরু করো, তোমার তো অলরেডি গ্র্যাজুয়েশন হয়ে যাচ্ছে, তাহলে তুমি যেহেতু এই প্রশ্নটা করো, তোমার এদিকে শুরু হোক। আমি কিন্তু বহুদিন থেকে এই কথাগুলো বলে আসছি। আমি একটা ক্লাসও কন্ডাক্ট করেছিলাম, আমাদের দিদার স্যার তো নাই, রিয়াজ স্যার তো জানার কথা, যে কারা কারা কোন বিজনেসগুলি করতে চায় আমাদের বিজনেসগুলি ভিজিট করো। তুমি যেটা করবা কালকে বা পরশু থেকে, তুমি আমাদের ড্যাফোডিল গ্রুপটা তুমি আগে অ্যানালাইসিস করো, অ্যানালাইসিস করে তুমি শুরু করো, শুরু করার পরে তুমি ভিজিট করো। কারণ আমি তোমাকে এখনই দিচ্ছি, তোমাকে ইন্টার্ন হিসাবে আমি তোমাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তুমি ইন্টার্ন হিসাবে তুমি জাস্ট তোমার কিন্তু প্রপোজালটা তুমি দিবা, যেদিনই প্রপোজালটা দিবা, দিদার স্যার বা রিয়াজ স্যার যাকেই দিবা, দেওয়ার পরে তুমি কিভাবে কাজটা করবা, কাজটা শুরু করার সময় তোমাকে ছোট্ট একটা রেমুনারেশন দিব তাতে তোমার, এবং তোমাকে অফিসিয়ালি অ্যাকনোলেজ করে দিব। তাহলে লেটস স্টার্ট ইট, তাহলে তুমি যাতে অন্যদের জন্য মডেল হইতে পারো। ক্লিয়ার? বাট এটা অ্যাগেইন এই যে তুমি ইন্টেনশনটা থাকতে হবে, কেমন? হ্যাঁ, তাহলে তোমার যদি পরে কথা বলার সুযোগ থাকবে। একটা প্রশ্ন ছিল যে হায়ার স্টাডিজ মানে আমি কি এখন বিজনেসের দিকে ফোকাস করব নাকি জব, নাকি আগে এমবিএটা করে ফেলবো? আমার ব্যক্তিগত মতামত যদি শুনো, আমি বলবো যে তুমি এখন কেরিয়ারটার দিকে দেখো, মানে আগে নিজের কেরিয়ারটা। কারণ মাস্টার্স তুমি কেন করবা ভাই, বলো? তোমার মাস্টার্সটা করার কারণটা কি? স্যার এখন আসলে সেরকম কোনো দরকার নেই। মাস্টার্সটা করবা হলো তুমি এই কারণে যে আমার পরে আমি টিচার হব বা আরও বড় কোথাও আমি ভালো একটা কোম্পানির জব করবো। তুমি এন্টারপ্রেনার, তুমি আরও হাজার হাজার মাস্টার্স পিপলকে জব দিবা। তাহলে তোমার এখন শুরুটা করো, করার পরে তোমার যদি মনে হয় যে না আমার এই জায়গাটাতে আমার একটা লিমিটেশন আছে, তখন ওইটার উপরে তুমি এমবিএ করতে পারো, মাস্টার্স করতে পারো, তখন করতে পারো। ওকে, জি। অর্ণব বিশ্বাস, অর্ণব, তোমার হলো দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সাফল্য নিশ্চিত করার জন্য আপনি কোনো একটি পরামর্শ দিবেন? আমার তো হয়ে গেছে, তোমার কি মনে হয়? হয়ে গেছে, তাও স্যার একটু বলেন। না, তাও হলো তুমি শুরু করো, নিয়মটা হলো দীর্ঘমেয়াদীর জন্য তোমাকে শুরুটা করতে হবে। মানে স্যার একটা আমি বিজনেস শুরু করছি, কিন্তু স্যার এটা দীর্ঘমেয়াদী ভাবে মানে রাখতে করতে হলে আমি কিন্তু তোমাকে একটু আগেও যেটা বলছি, দীর্ঘমেয়াদী কিন্তু বলে কোনো শব্দ নাই। কারণ তুমি অনেক ব্যবসা আছে তোমার এক্সিস্টেন্সই নাই, তুমি এটাকে রাখতে পারবা? যেমন সফটওয়্যার বিজনেস যারা করে, একটা সময় কিন্তু সফটওয়্যার ডেভেলপ করতে হবে না, এখনই হলো না। কেন লাগতো না? কারণ এখন তুমি যদি গুগল ট্রান্সলেটারে তুমি রেকর্ড করে তাকে যদি বলো এটা দিয়ে আমাকে রিজেনারেট করো, রিরাইট করো, এইটা আমার কনসেপ্ট, আমার কোডিং করে দাও, এটা করে দাও, তুমি যখন এক্সপার্ট হবা সিস্টেমে দিয়ে দিবা, তুমি সফটওয়্যার পেয়ে যাবা। তাহলে হচ্ছে কি যে কোনো জিনিস কিন্তু লং টার্ম বলতে যে না এটা হয় না, লং টার্ম হচ্ছে তোমার কন্টিনিউয়েশন, যে চেঞ্জ হচ্ছে, আমিও চেঞ্জ হচ্ছি। এখন তোমার মোবাইল কালকে সকালে বললো তোমার আপডেট করতে হবে, তুমি আপডেট করো না, 2 দিন পরে তোমার মোবাইল হ্যাং হবে না? হবে। তুমি যখন রিপেয়ারের জন্য নিয়ে যাবো তখন তোমারে বলবো যে ভাই এটা কি, আপনি তো আপডেট করেন নাই, আপনি আপডেট না করলে মোবাইল চলবে। তো তার মানে অলওয়েজ তোমাকে আপডেট করতে হবে। এই তো থিমটা খুব সিম্পল। এখন মনে করো ড্রেস বলো, প্রত্যেকটা জায়গায় রুচিবোধ বলো, এভরি জায়গায়, প্রত্যেকটা জায়গায়। একটা সময় আমরা যখন প্রথম ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমাদের ওই প্যান্ট ছিল অনেক কি বলে বিশাল, এইভাবে মনে হয় যে এখন যেটা মেয়েরা পরে, তখন কিন্তু ছেলেদের প্যান্টও ছিল এমন, তাই না? তারপরে আমারই তো এখন মনে হয় যে এইসব প্যান্টগুলো আমি পরে আসছি। এরপরে আবার আসলো খুব চাপা প্যান্ট, এরপরে এখন ওইটার সময় ওইটা পরলে ওইটা লোকজন বলে এ কি, এ কোন যুগের লোক। তার মানে তোমাকে অ্যাডাপ্ট করতে হবে, তাই না? এটাই মাথায় রাখবে। জি, থ্যাংক ইউ। কাজী এহতেশাম আহমেদ সাবিব, রাইট? সাবিব, বুটস্ট্র্যাপিং ভার্সেস এক্সটার্নাল ফান্ডিং, হুইচ ইজ বেটার ইন আর্লি স্টেজ? At what stage does external funding become essential for rapid growth? দুইটাই কিন্তু প্রথম হচ্ছে যেটা আমি মনে বলছি যে তোমার প্রথম হচ্ছে তোমার প্রুফ করতে হবে যে তুমি ট্রাস্টি, তুমি কনফিডেন্ট, তোমার প্রোডাক্টটা ভায়াবল। কারণ না করলে তুমি তো এই যে এক্সটার্নাল ফান্ডিং বলো, বুটস্ট্র্যাপিং বলো, ক্রাউড ফান্ড বলো,
কোনোটাই কিন্তু তোমার জন্য ফিজিবল না। কারণ তুমি যদি এফেক্টিভলি প্রুফ করতে পারো, যেমন সে এখন রবিন ক্যামেরায় ছবি তুলতেছে, তুমি ক্যামেরায় ছবি তুলে প্রুফ করতে পারো যে তোমার ছবি এক্সেপশনাল, তখন তুমি কিন্তু ফ্রেন্ডদের যে বলো যে আমি তোমাদের বিয়ের দাওয়াত, বার্থডের দাওয়াত আমি সব করে দিই, আমারটা পয়সা দাও ক্যামেরার জন্য, দিবে না সবাই? কিন্তু ইউ নিড টু প্রুভ ইউরসেলফ যে তোমার সেই ক্যাপাসিটি আছে। তো ওই জন্য হচ্ছে কি বিজনেসে তোমার কিন্তু প্রথমেই যেটা করতে হবে, যেটা তুমি নিজেও বলছো, এই হোয়াট স্টেজটা হচ্ছে তোমার স্কেলেবল, যে আমি অলরেডি প্রোডাক্ট তৈরি করে ফেলছি, আমার ক্লায়েন্ট তৈরি হচ্ছে, আমার এখন ফান্ড দরকার, ফান্ড হলে আমি এটাকে বাড়াইতে পারি, তখন তোমাকে কিন্তু ফান্ডিং দিবে। সেটা ক্রাউড ফান্ড নিতে পারো, এক্সটার্নাল ফান্ড নিতে পারো, ফ্রেন্ডদের কাছ থেকে নিতে পারো। আর প্রথম দিকে সবারই কিন্তু একটা মাথায় রাখবা, ছোটো ছোটো, যেমন আমি কিন্তু না বুঝেও কিন্তু এই কাজটা করছি, কিন্তু এখন বুঝতেছি আল্লাহর কাছে শুকরিয়া, ভালো কাজ করছি। আমি কিন্তু প্রথম ফান্ড কিন্তু আমি আমার বন্ধু বান্ধবদের কাছে নিয়েছি, খুব অল্প টাকা নিয়েছি, 2000 টাকা দিতে পারবা? হ্যাঁ, দেখো বেশি দিও না, যাতে আবার আমার 6 মাস 7 মাসের ভিতরে আবার খোঁজাখুঁজি না করো। তো আমি কিন্তু 2000 টাকা 3000 টাকা করে তখন কিন্তু অনেক ফ্রেন্ডের কাছ থেকে নিয়েছি, যে আমার টাকা লাগবে 1.5-2 লাখ টাকা, আমার কিন্তু ছোটো ছোটো করে দাও। তো এখন কী হচ্ছে, তাদেরকে আমি তারপর টাকাগুলো ফেরত দিছি। এখন যদি ওরা আমার প্রতি কনফিডেন্স না পেত, তাহলে কিন্তু ওরা আমাকে টাকা দিত। ওরা ম্যাক্সিমাম আমার অফিসে আসতো, এসে হয়তো আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে, আচ্ছা এই তুমি 2000 টাকা দিতে পারবা? হ্যাঁ পারবো, 2000 টাকা হলে ওরা বেশি চাই আমার। তো ওই জন্য হচ্ছে কি কনফিডেন্সটা তোমার ডেভেলপ করতে হবে, তোমাকে প্রুফ করতে হবে যে হ্যাঁ আমার এই প্রোডাক্টটা স্কেলেবল। ক্লিয়ার? হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, কোথায় রাফসানের কোশ্চেন কি কঠিন না তো? ফ্রম ইউর এক্সপিরিয়েন্স হাউ ক্যান ওয়ান বিল্ড এ স্ট্রং অ্যান্ড মিনিংফুল ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক? As Bangladesh startup ecosystem grows, how can professional and student living abroad meaningfully contribute while working internationally? তুমি অনেক কোশ্চেন দেখি। How can recent graduate intentionally develop leadership skill early in their career? What guidance would best prepare today's graduate for the next 10 years for their professional and leadership journey? আমার ম্যাক্সিমাম হয়ে গেছে। তুমি মানে তোমার কি মনে হয় যে কথাগুলো একটাই শুধুমাত্র তোমার আমার মনে কভার দেওয়ার বাকি আছে? হাউ ক্যান বিল্ড এ স্ট্রং অ্যান্ড মিনিংফুল ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। ইন্টারন্যাশনাল নেটওয়ার্কে কিন্তু মেইনলি হচ্ছে কমিটমেন্ট, কারণ ইন্টারন্যাশনাল নেটওয়ার্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বলতে এখন তুমি লোকালি যদি তুমি সাস্টেইন না করো, তোমার ইন্টারন্যাশনাল তুমি গিয়ে এখন লাভ হবে না। হবে না। এখন মনে করো এই ওয়েপির প্রেসিডেন্ট আমি যখন হই, তার আগে আমি যখন ওখানে পার্টিসিপেট করি, আমার কেউ আমলই দেয় না, গণাই ধরে না, ইউ আর ফ্রম বাংলাদেশ, আমার কিন্তু কেউ কাউন্ট করে না। সো এটা আমার কি হচ্ছে, আমি তো এন্টারপ্রেনার, এটা আমার মাথায় ছিল যে ওরা আমার আমল দিচ্ছে না। সো আমি অলওয়েজ খোঁজার চেষ্টা করলাম যে কখন অপরচুনিটি আছে। দ্বিতীয় মিটিং, তৃতীয় দিন বলবো না, তৃতীয় টাইপে গিয়ে একদিন ওরা বললো যে আমার একটা কনফারেন্স করতে হবে, 9-7 জনের একটা টিম, কেউ কি স্পন্সর করবে, যে তারা ওই জায়গায় 3 দিন বসে তারা কাজগুলো করতে হবে, আদারওয়াইজ এটা হবে না, 3 দিন থেকে 5 দিন লাগবে। দেন আমি ভাবলাম সুযোগটা আসছে, আমি এটা হাত তুলতে পারি। তখন ওরা একটু অবাক হয়ে গেলো, বাংলাদেশ থেকে 7 জনকে স্পন্সর করবে। আমি বললাম যে এই অপরচুনিটি আমার হয়ে গেল। এখন কি হলো, ওই 7 জন সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, কেউ প্রেসিডেন্ট, তারা বাংলাদেশে আসলো। আসার পরে তারা বুঝলো হু আই অ্যাম। কিন্তু আমি ওখানে গিয়ে বলি তোমরা কি জানো আমি কে, জানো আমি এতগুলো কোম্পানি করেছি, তাহলে কি বলতে বলো না, এর তো প্রবলেম আছে, এর সাথে কথা বলা যাবে না। তাহলে কী হলো, আমি ওদেরকে ইনভাইট করলাম, ওরা আমার এখানে আসলো, এসে আমার সেট আপ দেখে গিয়ে এখন ওরাই কিন্তু গিয়ে বললো হি শুড বিকাম দ্য নেক্সট প্রেসিডেন্ট। তো যেহেতু প্রেসিডেন্ট সরাসরি করা যায় না, প্রথম হচ্ছে সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট। ওরা আমার বললো তোমার সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট, তোমার ইলেকশন করতে হবে না। কিন্তু আমি ইলেকশন করতে গিয়ে দেখলাম থাইল্যান্ডের ফর্মার এডুকেশন মিনিস্টার আমার কম্পিটিটর, ইন্ডিয়ার একটা ইউনিভার্সিটি, এইভাবে 5-6 জন। কিন্তু আলটিমেটলি ওই 7 জন আমার যে নেটওয়ার্ক ডেভেলপ করলাম, তারা আমার পক্ষে রায় দিল। তারা সব জায়গায় বললো আমরা কিন্তু দেখে আসছি হু ইজ, তো তারা যদি ভোট দাও সে কিন্তু কন্ট্রিবিউট করতে পারবে। সো সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট আমি ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হলাম, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট থেকে আমি প্রেসিডেন্ট হলাম। এখন এইটা আমি করছি কখন, যখন নিজের একটা জায়গা ক্রিয়েট হয়েছে। কারেক্ট, জায়গা ক্রিয়েট হচ্ছে, এই 7 জনকে আনার মতো অ্যাফোর্ডেবিলিটি আমার ছিল। এখন আমি যদি বলি ভাই তোমাদের প্লেন টিকিট দিতে পারবো না, হোটেলের খরচ দিতে পারবো না, তো ওরা আমার বলতো না যে এটা তো আসলেই সমস্যা। তো দ্যাট ইজ ওয়াই তোমার ফার্স্ট দরকার কি, ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক করার আগে ইউ নিড টু প্রুভ ইউর সেলফ, ইউ হ্যাভ দ্য এবিলিটি টু ক্যারি দ্য ভ্যালু অফ দিস রিলেশনশিপ। তুমি যদি রিলেশনশিপ ভ্যালু না দিতে পারো, তুমি ওদেরকে ডাক দিলা, ডেকার পরে তুমি বললো যে আমার তো কোনো গাড়ি নাই,
আমার কোনো থাকার জায়গা নাই, ভাই তোমরা তোমার পাশে থাকো, তোমরা ওই বাবা কোন দু চোখে আসলাম, তাই না? তো এই জন্য তোমার নেটওয়ার্কটা এস্টাবলিশ করার আগে ইউ নিড টু বি স্ট্যান্ড অন ইউর ওন ফিট, তখন তোমার নেটওয়ার্কটা কাজে লাগবে। আদারওয়াইজ কিন্তু এই নেটওয়ার্কটা করে এটা কী হবে, ক্ষতি হবে, ক্ষতি হবে না? এবার আমি তাদেরকে অ্যাফোর্ড করতে পারবো না, তারা আমার পিছনে সময় যেতে লাভ হবে না। তো আমার মনে হয় নেক্সট কোশ্চেনগুলো তোমার অলমোস্ট একই, যেটা তুমি বলছো যে বাংলাদেশি স্টুডেন্ট যারা আছে তাদেরকে ক্যান গ্রাজুয়েট ইন্টারন্যাশনালি ডেভেলপ, হাউ ক্যান রিসেন্ট গ্রাজুয়েট ইন্টেনশনালি ডেভেলপ লিডারশিপ স্কিল আর্লি ইন দেয়ার কেরিয়ার। এখন ওই লিডারশিপ স্কিলটা হইতে হলে তোমাকেও কিন্তু এখানে খেয়াল করতে হবে যে তুমি যদি ভাবো তুমি লিডার, তাহলে কিন্তু তুমি লিডার না, তোমার ফ্রেন্ডরা ভাবে কিনা তুমি লিডার, তুমি চেক করে দেখছো, এখনো চেক করা। তাই না? তো ওইটাও একটু চেক করতে হবে তোমাকে। ওকে, উইশ ইউ গুড লাক।